আগের ভিডিওতে কমেন্ট করেছিল, ধন্যবাদ রাকিবুল ভাইয়া। ভিডিওটা দেখেছিল ইন্ডিয়া গুজরাট থেকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। নতুন নতুন রোম্যান্টিক গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা কোথা থেকে দেখছেন মোটেও কমেন্ট করতে ভুলবেন না, পরে ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। একদম নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা করবে না। আমার কাছে আসার কথা স্বপ্নেও ভাববে না। আমি ইমনকে ভালোবাসি, এইটা তুমি বিয়ের আগেও জানতে। আজ পরিস্থিতির চাপে পড়ে তোমার গলায় ঝুলেছি বলে ভেবো না আমি তোমাকে মেনে নিয়েছি। আপনার এই ভুল ধারণাটা ভাঙা দরকার তুলি আপু। আমি কেন আপনার উপর জোর করতে যাব? আপনি আমাকে যেমন টাইপের ছেলে ভাবছেন, আমি কিন্তু একদমই সেই টাইপের ছেলে নই। সজলের বন্ধু হিসেবে আপনার সম্মান আমার কাছে আগে ছিল, এখনো আছে, কিন্তু আপনার এই কথাগুলো বড্ড সস্তা শোনায়। মুখ সামলে কথা বলো নীল। সস্তা কে সেটা সবাই জানে। তুমি আমার চেয়ে বয়সে ছোট। সজলের সাথে আমাদের বাসায় এসে তুমি ভিডিও গেম খেলতে। আজ তুমি আমার স্বামী সেজে এই খাটের রাজকীয়ভাবে বসে আছো, এটা ভাবলেই আমার বমি আসছে। তুমি যদি হাত দেওয়ার চেষ্টা করো তবে আমার দেহ পাবে, কিন্তু মন পাবে না। দেহ পাওয়ার কোনো শখ আমার নেই, আর মন পাওয়ার মতো যোগ্যতা আপনার এই মুহূর্তে নেই। বয়স নিয়ে খোঁটা দেবেন না। আপনার ওই প্রেমিক ইমন তো বিপদের সময় আপনাকে একা ফেলে পালিয়েছে। তখন তো এই পিচ্চি ছেলেই আপনার বাবার সম্মান বাঁচাতে এগিয়ে এসেছিল, সেটা ভুলে গেলেন এর মধ্যেই। ড্রয়িং রুমে তখন মেহমানদের বিদায়ের শব্দ শোনা যাচ্ছে, কিন্তু বাসর ঘরের ভেতরটা যেন রণক্ষেত্র। খাটের এক কোনায় নীল বসে আছে বিরক্ত মুখে, আর তুলি লাল বেনারসি পরে দাঁড়িয়ে তার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। দুজনের মাঝখানে সম্মানের চেয়ে জেদটাই এখন বেশি কাজ করছে। আমার বাড়ির কথা তুলে আমাকে ছোট করার চেষ্টা করবে না নীল। তুমি ভালো করেই জানো আমার সাথে তোমার কোনো মিল নেই। আমি আধুনিক, শিক্ষিত আর ক্যারিয়ার নিয়ে সচেতন, আর তুমি তো এখনো ঠিকমতো পড়াশোনাই শেষ করোনি। তোমার মতো একটা ছেলের সাথে জীবন কাটানো মানে নিজের কবর নিজে খোঁড়া। ক্যারিয়ার তো আমারও হবে, কিন্তু আপনার মতো অহংকার কি আমার হবে? আমি নীল চৌধুরী, দয়া করে মনে রাখবেন। বিয়েটা যখন হয়েই গেছে তখন এই চিৎকার করে কোনো লাভ নেই। আপনি আপনার ইমনের জন্য কান্না করুন, আর না হয় ঘুমিয়ে পড়ুন। আপনার ওই রাগী মুখ দেখলে আমার এমনিতেই মেজাজ বিগড়ে যায়। তুমি নিজেকে কি ভাবো নীল? আমার দয়াতে তুমি এই ঘরে থাকার সুযোগ পাচ্ছ। কাল সকালেই আমি বাবাকে বলে দেব যে আমি তোমার সাথে থাকবো না। আমি দেখব তোমার এই অ্যাটিটিউড কতদিন টিকে থাকে। আমার জীবনটা নষ্ট করার জন্য তোমাকে আমি সারা জীবন পস্তাবো। বেশ তো, বাবাকে বলুন। আমি কি মানা করেছি? তবে মনে রাখবেন, বাবা আপনার ইমনের কাণ্ড সব জানেন। এখন আপনি আমাকে ঘর থেকে বের করে দেবেন, নাকি আমি নিজেই সোফায় গিয়ে শোবো? আপনার মতো একটা স্বার্থপর মেয়ের সাথে এক বিছানায় থাকার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। নীল আলমারি থেকে নিচের একটা চাদর আর বালিশ টেনে নিল। তুলির চোখে আগুন ঝরছে, যেন সুযোগ পেলেই নীলকে জ্যান্ত পুড়িয়ে মারবে। নীল সোফায় গিয়ে আয়েশ করে শুলো, যেন তার কিচ্ছু হয়নি, কিন্তু তুলির বুকের ভেতর তখন অপমানের জ্বালা। তুমি তো দেখছি অনেক বড় বড় কথা শিখে গেছো নীল। সজলের সাথে যখন লুডো খেলতে তখন তো বিড়ালের মতো মুখ করে থাকতে, আজ দেখছি বাঘ হয়ে গেছো। কাল সকাল থেকে আমি তোমাকে এমন টায়ার্ড করব যে তুমি নিজে থেকেই ডিভোর্স পেপারে সই দিয়ে পালানোর পথ খুঁজবে। টর্চার করার সময় পাবেন না আপু। আমি কাল থেকে নিজের কাজে ব্যস্ত হয়ে যাব। আর একটা কথা, আমাকে কাল থেকে নীল বলে ডাকবেন। এই আপু ডাকটা এখন আমাদের সম্পর্কের সাথে একদমই যায় না। আপনার অবাধ্য ছাত্র বা ছোট ভাই হয়ে থাকার দিন শেষ। তুলির রাগে একটা কাচের গ্লাস ফ্লোরে আছাড় দিয়ে ভাঙলো। কাছের টুকরোগুলো ছড়িয়ে পড়লো চারিদিকে। নীল একবার চোখ খুলে তাকালো, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও চোখ বন্ধ করলো। সে বুঝতে পারছে সজলের ওই সুন্দরী আর স্মার্ট বড় মনটা এখন তার গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। কাজ ভেঙে প্রতিবাদ করছেন, এটা কিন্তু বাচ্চাদের কাজ। শান্ত হন আর লাইটটা অফ করে দিন। আমার কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে। বাসর রাতে মানুষ ভালোবাসার কথা বলে, আর আপনি গ্লাস ভেঙে নিজের পারফরমেন্স দেখাচ্ছেন। অদ্ভুত আপনার রুচি। তুলি থর থর করে কাঁপছে রাগে।
সে বিছানায় গিয়ে ধপ করে বসে পড়ল। তার মাথায় শুধু ঘুরছে কিভাবে এই ঘর থেকে নীলকে তাড়ানো যায়। নীল আর তুলির এই প্রথম রাতটা এক অদ্ভুত তিক্ততা আর জেদ দিয়ে শেষ হলো। দুজনকেই কেউই জানে না আগামী দিনগুলো তাদের জন্য কি নিয়ে অপেক্ষা করছে। কি ব্যাপার তুলি আপু, সকাল সকাল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে অত সাজগোজ কিসের জন্য? এই যে এত পাউডার মাখছেন, এটা কি আপনার ওই কাপুরুষ প্রেমিক ইমনের জন্য, যে কিনা আপনাকে বিপদে ফেলে লেজ গুটিয়ে পালিয়েছে? নীল, তুমি আবার আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলাচ্ছ। কে পালিয়েছে আর কে আছে সেটা আমি বুঝবো। তুমি তোমার নিজের চরকায় তেল দাও। আমার সাজগোজ দেখে তোমার চোখ টাটাচ্ছে কেন? চোখ টাটাবে কেন? অবাক হচ্ছি দেখে যে ছেলেটা আপনাকে বিয়ের মণ্ডপে একা ফেলে যাওয়ার সাহস পায়, তার জন্য এখনো এত দরদ। আপনার মতো স্মার্ট একটা মেয়ের চয়েস এত জঘন্য হতে পারে, এটা আপনাকে না দেখলে বিশ্বাস করতাম না। তাও এত লম্বা লম্বা কথা আসে কোথা থেকে আপনার? নীলের এই তীক্ষ্ণ কথাগুলো তীরের মতো গিয়ে তুলির বুকে বিঁধল। তুলির হাতে লিপস্টিকটা সেখানেই থেমে গেল। সে আয়নায় নিজের প্রতিচ্ছবি থেকে তাকিয়ে একদম নিথর হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দুটো মুহূর্তেই ছলছল করে উঠল। হয়েছে তোমার বলা? আর কিছু বাকি আছে? সব তো জেনে শুনেই আমাকে বিয়ে করেছো। এখন বারবার ওই ক্ষত বিক্ষত জায়গাটাতে আঘাত করে কি পাচ্ছ তুমি নীল? আমি জানি সে ভঙ্গ ছিল, আমি জানি সে ভণ্ড ছিল, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু সেটা নিয়ে প্রতিদিন খোঁচে দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? তুলির গালটা কান্নায় বুঝে আসলো। সে আর কোনো কথা না বাড়িয়ে দ্রুত ড্রয়ার থেকে রুমাল বের করে চোখ মুছতে মুছতে বারান্দার দিকে চলে গেল। তার সেই দর্পিত আর রাগী চেহারাটা এক নিমিষে যেন ভেঙে চুরমার হয়ে গেল। উফ, কাজটা মনে হয় একদমই ঠিক হলো না। রাগের মাথায় ওর দুর্বল জায়গায় আঘাত করে ফেললাম। মেয়েটা তো আসলেই একা হয়ে পড়েছিল সেদিন। আমি কেন ওর অতীত নিয়ে এভাবে বলতে গেলাম? নীলের বাচ্চা, তুই সত্যি একটা গাধা। নীল অপরাধ বোধে ভুগতে শুরু করলো। সে দেখলো তুলি বারান্দার এক কোনায় দাঁড়িয়ে আছে। তার কাঁধ দুটো থর থর করে কাঁপছে। নীল বুঝতে পারলো সে সীমা ছাড়িয়ে গেছে। সে ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে গেল। নীল বুঝতে পারলো সে সীমা ছাড়িয়ে গেছে। সে ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে গেল। শুনুন, আমি আসলে ওভাবে বলতে চাইনি। মেজাজটা একটু গরম ছিল তো, তাই মুখ ফসকে বেরিয়ে গেছে। আপনি অমন বাচ্চাদের মতো কাঁদবেন না তো। আপনার এই চুপসে যাওয়া মুখটা দেখতে একদমই ভালো লাগছে না। তুমি তো এটাই চেয়েছিলে নীল, তাই না? আমাকে ছোট করতে, আমাকে অপদস্থ করতে। এখন আমার কান্না দেখে তোমার অনেক আনন্দ হচ্ছে নিশ্চয়ই। যাও এখান থেকে, আমাকে একা থাকতে দাও। আরে ধুর, আনন্দের কি আছে এতে? আমি তো জাস্ট আপনাকে একটু খেপাতে চেয়েছিলাম। এখন দেখছি আপনি সিরিয়াসলি নিয়ে নিলেন। সরি বলছি তো, কান ধরে উঠবোস করতে হবে নাকি? নীল তুলির খুব কাছে গিয়ে দাঁড়ালো। তুলি মুখ ঘুরিয়ে নীলের চোখের দিকে তাকালো। তার ভেজা চোখ আর লাল হয়ে যাওয়া নাক দেখে নীলের হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে বুঝতে পারল ঝগড়া থাকলেও তুলির প্রতি তার মনে অন্যরকম এক টান তৈরি হচ্ছে। ঠিক আছে, আজ থেকে আর এই ভণ্ড ছেলের নাম আমি মুখে আনবো না। আপনিও আর মন খারাপ করবেন না। চলুন, মা ডাকছেন নাস্তা খাওয়ার জন্য। সবার সামনে আবার এমন মুখ করে থেকো না যেন কেউ কিছু বুঝতে পারে। আমরা তো সবার সামনে অনেক ভদ্র আর সুখী দম্পতি, মনে আছে তো? আমি জানি কিভাবে অভিনয় করতে হয় নীল। আমার জন্য তোমার ভাবতে হবে না। তুমি নিজের কলেজের পড়া নিয়ে ভাবো। চলো নিচে যাই, না হলে সজল আবার সন্দেহ করবে। তুলি আবারও সেই কৃত্রিম গাম্ভীর্য ফিরিয়ে এনে ঘর থেকে বেরিয়ে গেল। নীল তাকিয়ে রইল ওর যাওয়ার পথের দিকে। নীল বুঝতে পারছে তুলিকে হাসাতে বা তার মন জয় করতে তাকে অনেকটাই কাঠখড় পোড়াতে হবে। তাদের এই সাপে নেউলে সম্পর্কটা আসলে কোন দিকে মোড় নেবে সেটা নীল নিজেও জানে না। সকালবেলা নাস্তার টেবিলে সবাই একসাথে বসেছে। নীলের বাবা মা একদিকে আর অন্যদিকে নীল আর তুলি পাশাপাশি বসে আছে। বাইরে থেকে দেখলে মনে হবে কত সুখী এক দম্পতি, কিন্তু টেবিলের নিচে তাদের মধ্যে আসল যুদ্ধ চলছে। তুলি ইচ্ছে করে নীলের পায়ের উপরে নিজের হিল জুতো দিয়ে চেপে ধরলো আর মুখে এক গাল হাসি নিয়ে নীলের মায়ের দিকে তাকাচ্ছে। ও উফ, আম্মু
আজকের তরকারিটা না বেশ ঝাল হয়েছে। মনে হচ্ছে গলার কাছে কিছু একটা আটকে যাচ্ছে। কই বাবা, ঝাল তো ঠিকই আছে, তুই বরং একটু পানি খা। তুলিমা, তুই নীলকে একটু পানি ঢেলে দে তো, দেখছিস ছেলেটা কেমন করছে। হ্যাঁ আম্মু, দিচ্ছি। নীল তো আসলে একটু বেশি নরম তো, তাই ছোটখাটো ঝালও সহ্য করতে পারে না। এই নাও নীল, একদম ঠান্ডা পানি, সাবধানে খাও যেন গলায় না আটকে যায়। ধন্যবাদ আপনাকে। আপনি যে আমার কত খেয়াল রাখেন সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আম্মু, জানো তো তুলি আজ সকালে বলছিল সে নাকি নিজের হাতে সব রান্না বান্না শিখতে চায়, বিশেষ করে ঘর মোছা আর থালা বাসন ধোয়া নাকি ওর খুব শখ। বলিস কি নীল, তুই তো অনেক বড় চাকরি করে ওর এসব করার সময় কোথায়? তবে শখ থাকলে ভালো। তুলিমা, তুই এবার নীলের কথায় সিরিয়াস হয়ে যাস না, ও তোকে একটু খেপাচ্ছে। না না বাবা, আমি কি আর নীলের কথায় রাগ করি? ও তো এখনো ছোট মানুষ, বাচ্চা মানুষ, কখন কি বলে তার ঠিক নেই। তবে নীল বলছিল ও নাকি এখন থেকে প্রতিদিন বাজার করবে আর আমার অফিসের ব্যাগটা গুছিয়ে দেবে। ও নাকি চায় ওর বউ যেন রাজরানীর মতো থাকে, তাই না নীল? বদলা ভালোই নিচ্ছিস তুই, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। আম্মু, তুলি কিন্তু বলছিল ও কাল থেকে প্রতিদিন ভোরে উঠে তোমার সাথে নামাজ পড়বে আর তারপর 2 ঘন্টা ধরে তোমার পা টিপে দেবে। ও নাকি সোয়াব কামাতে চায়। ওরে বাবা, তুলিমা, এসবের দরকার নেই। তুই এমনিতেই সারা সপ্তাহ অনেকটা খাটাখাটনি করিস, নীল কেন যে তোর পেছনে লাগে আমি বুঝি না। নীল, তুই কিন্তু দিন দিন খুব বাদর হয়ে যাচ্ছিস, তুলিকে একটু শান্তিতে থাকতে দিবি তো? নীলের মা আর বাবা দুজনেই লক্ষ্য করছে যে নীল আর তুলির মধ্যে কথা কাটাকাটি একটু বেশি হচ্ছে। তারা যদিও তাদের দুজনকে খুব ভালোবাসেন, কিন্তু এই সারাক্ষণের ঠান্ডা লড়াই দেখে তারা মাঝে মাঝে বেশ বিরক্ত হন। নাস্তা শেষে সবাই যখন যে যার রুমে কাজে ব্যস্ত, তখন নীল তুলিকে এক পেয়ে ড্রয়িং রুমে তুলল। কি ব্যাপার তুলি আপু, পায়ের উপর ওভাবে জুতো দিয়ে চাপ দিলেন কেন? আপনার কি ধারণা আমি সহ্য করে যাব? পরিবারের সামনে আমাকে পচানোর চেষ্টা করলে আমি কিন্তু আপনার গোপন সব কথা ফাঁস করে দেব। কোন গোপন কথা শুনি? আমি কি তোমার মতো ছোট লোকের মতো আচরণ করেছি? তুমি আমার ক্যারিয়ার আর সাজগোজ নিয়ে কথা বলবে আর আমি চুপ থাকবো? ওসব দিন শেষ নীল। এখন আমি এই বাড়ির বউ, আমারও ক্ষমতা আছে তোমাকে টাইট দেওয়ার। ক্ষমতা দেখাবেন না। বাবা আর আম্মু আমাকে বেশি ভালোবাসেন। আপনি তো উটকো আপদ। আপনি তো এসেছেন বাবার সম্মান বাঁচাতে। ভুলে যাবেন না যে আপনি সজলের বড় বোন বলেই আমি আপনাকে বিয়ে করেছি, না হলে আপনার মতো অহংকারী মেয়েকে আমি ফ্রিতেও নিতাম না। সস্তা কথা বলা বন্ধ করো। আমি উটকো আপদ? তুমি জানো আমার অফিসের সবাই আমাকে কতটা সম্মান করে, আর তুমি কিনা ঘরের ভেতর আমাকে অপমান করছো। তোমার ওই ফ্রিতে নেওয়ার কথা শুনে আমার হাসি পাচ্ছে। তোমার মতো বেকার ছেলেকে আমি জীবনেও স্বামী হিসেবে দেখতাম না, যদি না ইমন ওরকম বেমানি করতো। আবার ইমনের নাম? আপনাকে না বলেছি ওই ভণ্ড ছেলের নাম এই বাড়িতে নেবেন না? আপনি কি এখনো ওর বিরহে কাতর হয়ে আছেন? লজ্জা করে না আপনার যে আপনাকে সবার সামনে অপমান করেছে, তার জন্য এখনো আপনার মায়া হচ্ছে? আপনি আসলেও একটা অদ্ভুত ক্যারেক্টার। তখন নীল তুলিকে একা পেয়ে ড্রয়িং রুমে ধরল। নীল যখনই ইমনের কথা তুলল, তুলির চোখ দুটো আবারও ভেজে এলো, কিন্তু সে এবার আর বারান্দায় পালালো না। সে শক্ত হয়ে নীলের সামনে দাঁড়িয়ে রইল। তার কান্নার চেয়ে রাগটা এখন বেশি কাজ করছে। তুমি বারবার ইমনের কথা কেন তুলছো নীল? তুমি কি আমাকে কষ্ট দিয়ে আনন্দ পাও? হ্যাঁ, আমি ভুল করেছিলাম, আমি ইমনকে ভালোবেসেছিলাম, কিন্তু তার মানে এই নয় যে তুমি প্রতিবার ওই কথা বলে আমাকে ছোট করবে। তুমি কি জানো না আমার কতটা খারাপ লাগে? দেখুন, আমি ইচ্ছা করে বলি না। আপনি যখন আমাকে ছোট বা বাচ্চা মানুষ বলে অপমান করেন, তখন আমার মেজাজ ঠিক থাকে না। আপনি নিজেকে খুব স্মার্ট ভাবেন আর আমাকে ভাবেন অপদার্থ। আমি শুধু আপনার ওই ভুলটা ধরিয়ে দিতে চাই যে আপনার স্মার্টনেসটা তখন কোথায় ছিল, যখন আপনি ইমনের মতো ছেলেকে পছন্দ করেছিলেন। তার মানে তুমি আমাকে এটা বোঝাতে চাও যে আমার চয়েস খারাপ? ঠিক আছে নীল, আমি মেনে নিচ্ছি আমি ভুল করেছি, কিন্তু তুমি তো আমার পাশে থাকতে পারতে। আমরা তো বন্ধুর মতোও থাকতে পারতাম। কেন সবসময় আমাকে এভাবে আক্রমণ করো? আমি তো পাশে থাকতে চাই তুলি, কিন্তু আপনি তো আমাকে সেই সুযোগটাই দেন না। আপনি তো সব সময় আপনার আভিজাত্য আর ক্যারিয়ার নিয়ে গর্ব করেন,
আমাকে মানুষ হিসেবে একটু দাম দিলে কি খুব ক্ষতি হয়ে যাবে? নীল আর তুলির এই তর্ক তখন চরম পর্যায়ে পৌঁছালো। তখন নীলের বাবা ঘরে বাইরে থেকে সবটা শুনে ফেললেন। তিনি ভেতরে ঢুকে দুজনের সামনে এসে দাঁড়ালেন। তার মুখটা খুব গম্ভীর। কি হচ্ছে এসব? তোমরা কি এখনো বাচ্চা আছো যে সারাক্ষণ এভাবে ঝগড়া করবে? আমি আর নীলের মা সব দেখেছি। তোমরা ভাবছো তোমরা খুব বুদ্ধিমান, কিন্তু তোমাদের এই ছোটখাটো যুদ্ধ আমাদের খুব কষ্ট দিচ্ছে। তুলি, তুমি আমাদের বড় মেয়ে, আর নীল, তুমি তো আমাদের ছেলে। তোমাদের মধ্যে কি একটু মিল হবে না? বাবা, ও আসলে আমাকে একদম সম্মান করে না, সব সময় আমাকে বাচ্চা বলে খেপায়। না বাবা, ও মিথ্যা বলছে। ও সব সময় আমার অতীত নিয়ে কথা বলে, আমাকে ছোট করে। ওর কথা শুনলে আমার বুক ফেটে যায়। শোনো দুজনেই, অতীত অতীতই, সেটা নিয়ে ঘাটাঘাটি করে কোনো লাভ নেই। আর নীল, বয়স তো কোনো ব্যাপার না, তুই এখন ওর স্বামী, তোকে সেভাবে আচরণ করতে হবে। আর তুলি, তুই নীলের ছোটখাটো ভুলগুলো ক্ষমা করতে শেখ। আমি চাই না কাল থেকে এই বাড়িতে আর কোনো চিৎকার শুনি। যদি শুনি তবে কিন্তু আমি খুব কঠোর ব্যবস্থা নেব। বাবার ধমক খেয়ে দুজনেই চুপ হয়ে গেল। নীল মাথা নিচু করে নিজের ঘরের দিকে চলে গেল, আর তুলি কিচেনের দিকে পা বাড়ালো। নীলের বাবার কথা শুনে দুজনেই একটু শান্ত হলেও তাদের ভেতরের দ্বন্দ্বটা পুরোপুরি মেটেনি। তবে নীলের মনে এক অদ্ভুত খারাপ লাগা কাজ করতে লাগলো। সে ভাবল, আসলেই তুলির দুর্বল জায়গায় আঘাত করাটা বারবার ঠিক হচ্ছে না, কিন্তু তুলির ওই জেদি ভাবটাও সে সহ্য করতে পারছে না। তাদের এই অল্প মধুর সম্পর্কটা কোনো দিকে যাচ্ছে তা তারা নিজেও জানে না। দিনগুলো নীল আর তুলির জন্য এক একটা যুদ্ধের মাঠের মতো দাঁড়িয়েছে। প্রতিটা সকাল ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতের ঘুমানোর আগ পর্যন্ত চলে তাদের বুদ্ধির লড়াই। কখনো তুলি নীলের জুতোর ভেতরে আঠা লাগিয়ে দেয়, তো কখনো নীল তুলির দামি কফি কাপে লবণের গুঁড়ো মিশিয়ে দেয়। বাড়ির বড়রা ভাবেন তারা হয়তো খুনসুটি করছে, কিন্তু তাদের ভেতরের জেদটা পাহাড়ের মতো শক্ত হয়ে আছে। একে অপরকে জব্দ করতে তারা এমন মরিয়া। আম্মু, আমি বাথরুমে গেলাম, শাওয়ার নিয়ে এসে তোমার সাথে বাজারে যাব। আজ অনেক রোদ, তাড়াতাড়ি বের হতে হবে। নীল গান গাইতে গাইতে বাথরুমে ঢুকলো। সে নিশ্চিত গায়ে সাবান মাখলো, মাথায় প্রচুর শ্যাম্পু দিয়ে ফেনাও তুললো। ঠিক যখন সে শাওয়ারটা ছাড়তে যাবে, অমনি দেখলো ঝরঝর করে 2 ফোঁটা পানি পড়ে পুরো লাইন বন্ধ হয়ে গেল। নীল চোখে শ্যাম্পু ঢুকে যাওয়ার কারণে চোখ মেলতেও পারছে না। চোখ মুখ জ্বালাই একদম লাল হয়ে গেছে। কিরে, পানি আসছে না কেন? আম্মু, ও আম্মু, দেখো তো মোটরের সুইচ অফ হয়ে গেল নাকি? আমি তো পুরো সাবান মেখে ভূত হয়ে আছি। আম্মু, শুনতে পাচ্ছ? নীলের মা তখন রান্নাঘরে ব্লেন্ডার চালাচ্ছেন, তাই নীলার চাল্লাচাল্লি তার কানে পৌঁছালো না। এদিকে বাথরুমের দরজার বাইরে দাঁড়িয়ে তুলি মুখ টিপে টিপে হাসছে। সে জানে যে সে নিচ থেকে মেইন বাল্বটা বন্ধ করে দিয়ে এসেছে। নীলের অবস্থায় দেখে তার পৈশাচিক একটা আনন্দ হচ্ছে। আম্মু, কেউ আছো? ও খোদা, চোখ তো জ্বলে শেষ হয়ে গেল। কে আছো বাইরে? একটু পানি দাও। কেউ কি নেই এই বাড়িতে? আরে নীল বাবু, এত চিল্লাচ্ছ কেন? তোমার আম্মু তো রান্নাঘরে কাজ করছে। কি হয়েছে তোমার? গান থামিয়ে এখন কান্নাকাটি শুরু করলে কেন? তুলি আপু, আপনি বাইরে, প্লিজ একটু হেল্প করুন। দেখুন না, শাওয়ারে পানি আসছে না। আমার চোখে শ্যাম্পু টুকে একদম জ্বলে যাচ্ছে। আমি চোখ মেলতে পারছি না। প্লিজ মোটরের সুইচটা একটু দেখুন না। দেখলাম তো, মোটর তো ঠিকই আছে, মনে হয় টাঙ্কি খালি। এখন আমি কি করব বলো তো? আমি তো ভাবছি তুমি সাবান মেখে সারাদিন বাথরুমে দাঁড়িয়ে থাকো, দেখতে বেশ লাগবে তোমাকে। ইয়ার কি করবেন না প্লিজ, চোখে অনেক জ্বলছে। আপনি ইচ্ছা করে কিছু করেছেন, আমি জানি। দোহাই লাগে আপনার, পানিটা ছেড়ে দিন। আমি আর আপনার পেছনে লাগতে আসবো না, সত্যি বলছি। ক্ষমা করে দিন এবারের মতো। কি বললে? আর কখনো আমার পেছনে লাগবে না? এই তো লাইনে আসছো, ঠিক আছে, এবারের মতো মাফ করলাম, কিন্তু মনে রেখো এরপর যদি কোনো ফাজলামি করো তবে বাথরুমেই তোমাকে বনবাসে পাঠিয়ে দেব। তুলি হাসতে হাসতে গিয়ে পানির মেইন বাল্বটা ছেড়ে দিল। মুহূর্তেই শাওয়ার থেকে পানি পড়তে শুরু করলো। নীল তাড়াতাড়ি চোখ মুখ ধুয়ে শান্ত হলো, কিন্তু তার ভেতরে তখন প্রতিশোধের আগুন জ্বলছে। সে মনে মনে বলল, দাঁড়া তুলি আপু, তুই আমাকে নাজেহাল করেছিস। এবার তোকে এমন এক প্যাচে ফেলবো যে তুই বাথরুম থেকে বের হওয়ার পথ পাবি না। ও নো তুলি আপু, আপনি কি এখনো বাইরে আছেন? প্লিজ আর একবার একটু শুনুন না,
একটা বিশাল ঝামেলা হয়ে গেছে। আবার কি হলো তোমার? এখন কি সাবান শেষ হয়ে গেছে নাকি? তোমার জ্বালায় আমি এক ফোঁটাও শান্তি পাচ্ছি না। দ্রুত বের হও বাথরুম থেকে, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে না, শুনুন না, আমি তাড়াহুড়ো করে বাথরুমে ঢোকার সময় আমার টাওয়েলটা নিতে একদম ভুলে গেছি। আম্মুকে ডাকছি কিন্তু আম্মু মনে হয় শুনছে না। প্লিজ আমার টাওয়েলটা একটু এনে দেবেন? একটু হেল্প করুন প্লিজ। ভিজে শরীরে তো আর বের হতে পারছি না। যত সব ঝামেলা। তুই একটা আস্ত গাধা নীল। টাওয়াল না নিয়ে কেউ বাথরুমে ঢোকে? আশপাশে তো দেখছি না। তোর টাওয়াল কোথায় রেখেছিস বল? আলমারিতে নাকি অন্য কোথাও? আলমারিতে আছে আপু। ওই যে নীল রঙের নতুন টাওয়েলটা কিনে এনেছিলাম কয়েকদিন আগে, ওটা একদম উপরে তাকে রাখা আছে। প্লিজ একটু কষ্ট করে নিয়ে আসুন না, আমি ভিজে কাঁপছি এখানে। নীল কিন্তু আসলে টাওয়ালের সাথে করেই এনেছিল। সেই টাওয়ালটাও একটা কোনায় লুকিয়ে রেখে এখন তুলিকে ফাঁদে ফেলার পরিকল্পনা করছে। তুলি বক বক করতে করতে ঘর থেকে নতুন টাওয়াল নিয়ে এসে বাথরুমের দরজার সামনে আসলো। এই নে তোর টাওয়াল, দরজার ফাঁক দিয়ে হাত বাড়া আমি দিচ্ছি। আর শোন, এরপর যদি এমন ভুল করিস তবে তোকে ভিজা কাপড়েই অফিস পাঠাবো, মনে রাখিস। আপু দরজাটা একটু ধাক্কা দিয়ে ভেতরে দিন না, আমি হাত বাড়ালে মেজে ভিজে যাবে। আপনি জাস্ট হাত বাড়িয়ে টাওয়েলটা হুকুমের ওপর রেখে দিন, ভয় নেই, আমি দেয়ালের আড়ালে আছি। তুলি কেন কোনো কিছু না ভেবেই দরজাটা একটু ফাঁক করে হাত বাড়িয়ে ভেতরের টাওয়ালটা রেখে গেল। ঠিক সেই মুহূর্তে নীল এক ঝটকায় তুলির হাতটা ধরে ভেতরে টেনে নিল। তুলি অপ্রস্তুত অবস্থায় সরাসরি শাওয়ারের নিচে নীলের সামনে এসে পড়ল। নীল সাথে সাথে বাথরুমের দরজাটা লক করে দিল। এই নীল, এটা কি করলি তুই? আমি পুরো ভিজে গেলাম তো। ছাড় আমার হাত। তুই এত বড় শয়তান আমি জানতাম না। আমার দামি শাড়িটা একদম নষ্ট হয়ে গেল। কেমন লাগে এখন? আমাকে বিপদে ফেলে বাইরে দাঁড়িয়ে হাসছিলেন না, এখন দেখো কেমন লাগে। আমি একা ভিজবো কেন? আপনাকে জব্দ না করলে আমার পেটের ভাত হজম হচ্ছিল না। এখন পানির নিচে দাঁড়িয়ে একটু ঠান্ডা হন। নীল, একদম ফাজলামি করবি না। দরজা খোল বলছি। কেউ দেখে ফেললে কি ভাববে? তুই কি জানিস আমার এই শাড়ির দাম কত? তুই একটা আস্ত জানোয়ার। ছাড় আমাকে। ছাড়বো না যতক্ষণ না আপনি স্বীকার করছেন যে আপনি হার মেনেছেন, ততক্ষণ আমরা এই পানির নিচেই দাঁড়িয়ে থাকব। আপনি আমাকে বাচ্চা ভাবেন না। এখন দেখুন এই বাচ্চায় আপনাকে কেমন নাকানি চুবানি খাওয়াচ্ছে। শাওয়ারের পানি ঝরঝর করে পড়ছে। তুলির শাড়ি ভিজে তার শরীরের সাথে লেপটে গেছে। সে রাগ করতে চেয়েও নীলের এই পাগলামি দেখে কেন জানি ভেতরে ভেতরে একটু অপ্রস্তুত হয়ে পড়ল। নীলের চেহারায় আজ এক অদ্ভুত দুষ্টামি আর জয়ের হাসি। তুলি চেষ্টা করছিল নীলের হাত থেকে নিজেকে ছাড়াতে, কিন্তু ভিজে মেঝেতে পা পিছলে সে সরাসরি নীলের বুকের উপরে গিয়ে পড়ল। কি হলো তুলি আপু? এতক্ষণ তো অনেক তেজ দেখাচ্ছিলেন, এখন কি পা কাঁপছে নাকি? পানির নিচে রোমান্স করার শখ হলো নাকি আপনার? চুপ কর একদম। তুই একটা অভদ্র ছেলে। তোর সাহস হয় কি করে আমার গায়ে হাত দেওয়ার? খোল দরজা। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। বলেন হার মেনেছি, একবার বললেই ছেড়ে দেব, না হলে আজকে দুজনে মিলেই এখানে গোসল সারবো। আমার কোনো তাড়া নেই। আচ্ছা বাবা, হার মেনেছি। তুই জিতেছিস, আমি হেরেছি। এখন দয়া করে দরজাটা খোল। কেউ যদি বাইরে থেকে আমাদের ডাক দেয় তবে মান সম্মান সব যাবে। নীল বিজয়ের হাসি এসে দরজাটা খুলে দিল। তুলি ভিজে একাকার হয়ে রাগে তো গজ গজ করতে করতে বাথরুম থেকে বেরিয়ে গেল। নীল টাওয়ালটা নিয়ে নিজের শরীর মুছতে মুছতে ভাবতে লাগলো, যদিও শুরুটা হয়তো তুলিই করেছিল, কিন্তু শেষটা সে নিজের মতো করেই করবে। তাদের এই ঝগড়া আর জেদের আড়ালে যে একটা অন্যরকম টান তৈরি হয়েছে, তা হয়তো এই ভিজে যাওয়া মুহূর্তটাই সাক্ষী হয়ে রইল। তুলি আপু, তুমি যতবার আমাকে বিপদে ফেলবে আমি তার চেয়ে 10 গুণ বেশি তোমাকে ভোগাবো। ক্যারিয়ার আর আভিজাত্য দিয়ে ভালোবাসা কেনা যায় না, সেটা তোমাকে আমি হাড়ে হাড়েই বুঝিয়ে ছাড়বো। তুলির রুমে গিয়ে ভেজা কাপড়টা পাল্টাতে পাল্টাতে আয়নায় নিজের মুখটা দেখলো। তার গাল দুটো কেন জানি অপমানে নয়, বরং অন্য এক অজানা লজ্জায় লাল হয়ে আছে। নীলের ওই শক্ত করে হাত ধরা আর তার বুকের উপরে পড়ে যাওয়ার মুহূর্তটা সে মাথা থেকে সরাতেই পারছে না।
সে বুঝতে পারছে নীল আর সেই ছোট্ট সজলের বন্ধু নেই। সে এখন একজন জেদি পুরুষ যে নিজের অধিকার আদায় করতে জানে। বাথরুমের এই ঘটনার পর নীল আজকে বেশ ফুরফুরে মেজাজেই আছে। তুলিকেও ওভাবে জব্দ করতে পেরে ওর মনের ভেতরে এক অদ্ভুত শান্তি কাজ করছে। ও বেশ আয়েশ করে তৈরি হয়েছে ইউনিভার্সিটির দিকে রওনা দিল। ক্যাম্পাসে ঢুকেই ও সোজা চলে গেল তাদের আড্ডাখানায়, যেখানে প্রতিদিন সব বন্ধুরা মিলে জম্পেশ আড্ডা দেয়। দূর থেকে সজলকে একা দাঁড়িয়ে থাকতে দেখে নীলের দুষ্টামি বুদ্ধি আবারও মাথায় চাড়া দিয়ে উঠল। কে এটা? আমাদের শালাবাবু নাকি? কি অবস্থা সজল? এভাবে একা একা দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলছিস কেন? বোন জামাইকে দেখে কি একদম আকাশ থেকে পড়লি? আরে নীল, তুই তো একদম পেছন থেকে এসে আমার ঘাড় মুটকে দিচ্ছিলি। আরে শালাবাবু ডাকাটা কি একদম সিগনেচার বানিয়ে ফেলি নাকি? আমার বোনটা যে তোর সাথে কিভাবে সংসার করছে সেটা ভেবেই আমি রাতে ঘুমোতে পারছি না। তোদের দুজনের লড়াই কি এখনো চলছে নাকি একটু শান্ত হয়েছিস? লড়াই ছাড়া কি আর জীবন চলে রে? তোর বোন যা একখানা রকেট, তবে এখন পরিস্থিতি একটু আমার কন্ট্রোলে আছে। আমি বুঝে গেছি কিভাবে ওনাকে সোজা করতে হয়। তুই টেনশন করিস না, তোর বোন জামাই অনেক ঘাঘু জিনিস। এখন বল, বাকি পোলাপান সব কই? বাকিরা সব ক্যান্টিনে বসে আছে। আমি তোর জন্য অপেক্ষা করছিলাম, কারণ আপু কাল রাতেও আমাকে ফোন দিয়েছিল। ওর তোর নামে একগাতা অভিযোগ করছিল। তুই নাকি ওনাকে সারাক্ষণ প্যান প্যান করে জ্বালাস আর উল্টোপাল্টা কথা শুনিয়ে দিস। তুই কি আসলে আপুর ওপর একটু বেশি টর্চার করছিস নাকি নীল? আরে ধুর, আমি কেন টর্চার করতে যাব? তোর বোনই তো আমাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেয় না। আজ সকালেও বাথরুমে আমাকে এক মহা বিপদে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু উল্টো নিজেই নিজের পাতা ফাঁদে পড়ে নাজেহাল হয়েছে। আমি তো জাস্ট একটু ডিফেন্স খেলেছি। বড় বোন তো তাই নিজেকে খুব ক্ষমতাশালী ভাবেন। এখন টের পাচ্ছেন কার সাথে পাল্লা দিয়েছেন। তোদের এই ঝগড়া করে মিটবে কে জানে। আমার তো মাঝখান দিয়ে স্যান্ডউইচ হওয়ার অবস্থা। একদিকে জানের বন্ধু আর অন্যদিকে জানের বড় বোন। তোরা দুজন মিলে আমাকে পাগল বানিয়ে দিবে একদিন। আমি না পারি তোকে কিছু বলতে, না পারি আপুকে কিছু বলতে। পাগল হওয়ার কিছু নেই সজল, সময় সব ঠিক করে দেবে। এখন চলো ক্যান্টিনে যাই, পেটে ডাইনোসর ডাকছে। আজ কিন্তু ট্রিট তোকে দিতে হবে, কারণ তুই এখন অফিসিয়ালি আমার শালা হয়ে গেছিস। এই খুশিতে আমাদের সবাইকে পেট ভরে খাওয়া। নীল আর সজল হাসাহাসি করতে করতে ক্যান্টিনের দিকে এগিয়ে গেল। নীল সজলের ঘাট থেকে হাত সরালো না, যেন ও সজলকে এটাই বোঝাতে চাইছে তাদের বন্ধুত্ব আগের মতোই আছে। তবে নীলের মনে মনে একটা ভয়ও কাজ করছে যে সজল যদি ওই বাথরুমের ওই টানা হ্যাচড়ার কথা জেনে ফেলে তবে ওর ইজ্জত থাকবে না। সজল একটু থেমে নীলের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। সজল আর নীল ক্যান্টিনে ঢুকে বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠল, কিন্তু নীলের মনের এক কোণায় সারাক্ষণ তুলি সেই ভিজে যাওয়ার শাড়ি আর অসহায় চেহারার ছবিটাই ভাসছে। ও বুঝতে পারছে তুলি ওর প্রতি ওর অনেস্টটা দিন দিন ও বুঝতে পারছে তুলির প্রতি ওর এই অবসেশনসটা দিন দিন গভীর হচ্ছে। মুখে ও যাই বলুক না কেন, তুলির ওই রাগী চোখের মায়ায় ওকে চুম্বকের মতো টানছে। নীল ছাড়া এই বাড়ির বাকি সবাই তুলিকে অনেক বেশি ভালোবাসে। নীল মাঝে মাঝে তিক্ত কথা বললেও নীলের বাবা মা তুলিকে নিজের মেয়ের মতোই আগলে রাখেন। তুলি যে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির বড় পদে চাকরি করে এতেই পরিবারের কারোর কোনো আপত্তি নেই। বরং নীলের মা প্রতিদিন সকালে নিজ হাতে তুলির টিফিন গুছিয়ে দেন। আর সকালেও অফিসে যাওয়ার সময় নীলের মা তুলির কপালে হাত দিয়ে দোয়া করে দিলেন, যা দেখে তুলির মনটা ভরে গিয়েছিল। কিন্তু অফিসে পা রাখতেই তার সেই ভালো লাগা মুহূর্তটা বিষাদে পরিণত হলো। তুমি এখানে কি করছো ইমন? তোমার তো এই ফ্লোরে আসার কথা নয়, আর তুমি আমার সামনে এসে এইভাবে দাঁড়ানোর সাহস পাচ্ছ কোত্থেকে? লজ্জা করে না তোমার? আরে তুলি, পুরনো প্রেমিকের সাথে দেখা হতেই এমন করছো কেন? আমি তো এখন এই অফিসের নতুন প্রজেক্ট হেড হিসেবে জয়েন করেছি। তার মানে এখন থেকে আমরা প্রতিদিন একই সাথে কাজ করব। তোমাকে আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে, হয়তো নতুন বিয়ের কামাল। তবে বড়টা তো বাচ্চা, তাই না? আমার সামনে থেকে সরো। তোমার মতো একজন বেইমান আর ভণ্ড মানুষের চেহারা আমি দেখতে চাই না। তুমি যে কাজটা বিয়ের দিন করেছো তার জন্য তোমাকে জুতো পেটা করা উচিত। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, আর তোমার সাথে কাজ করার তো প্রশ্নই আসে না। তোমার ছায়া দেখলেও আমার ঘেন্না লাগে।
তুলি ইমনকে পাশ কাটিয়ে নিজের কেবিনে ঢুকে যেতে চাইল, কিন্তু ইমন খুব দ্রুত ওর সামনে গিয়ে পথ আটকালো। ইমনের মুখে একটা রহস্যময় আর কুটিল হাসি। সে খুব নিচু স্বরে কথা বলতে শুরু করলো, যা শুনে তুলির রক্ত মাথায় চলে গেল। অফিসের করিডোরে 2-1 স্টাফ তাদের দিকে আর চোখে তাকাচ্ছে। এখনো তো তোমাকে জ্বালানো শেষ হয়নি তুলি। তুমি কি ভেবেছো অন্য একজনকে বিয়ে করে তুমি খুব সুখে থাকবে? আমি জানি তুমি কাকে বিয়ে করেছো। সচলের ওই পিছিয়ে বন্ধু নীলকে, তাই না? যারা নিজেরই এখনো ঠিক মতো দাড়ি গোফ গজায়নি। লোকমুখে শুনলাম বিয়ের মণ্ডপে নাকি বরবদল হয়েছে, কারণ আমি যাইনি। তোমার মতো একটা স্মার্ট মেয়ের কপালে শেষ পর্যন্ত ওই বাচ্চা ছেলেটা চুকলো। নীল বাচ্চা হতে পারে, কিন্তু সে তোমার মতো কাপুরুষ নয়। সে অন্তত পরিবারের সম্মান বাঁচাতে জানে। তুমি তো বিয়ের দিন নিজের দায়িত্ব থেকে পালিয়েছিলে। তোমার যোগ্যতা নেই নীলের নাম মুখে নেওয়ার। সে অন্তত আমার বিপদে পাশে দাঁড়িয়েছে। এখন আমার রাস্তা ছাড়ো, না হলে আমি সিকিউরিটি ডাকবো। সিকিউরিটি ডেকে কি করবে? পুরো অফিস তো জানে আমাদের সম্পর্কের কথা। সবাই জানে যে তোমার বিয়েটা কেন ভেঙে গিয়েছিল। আচ্ছা তুলি, ওই পিচ্ছি ছেলেটার সাথে থাকতে তোমার লজ্জা করে না? লোকে যখন হাসাহাসি করে যে তুলি ম্যাম একটা হাফ প্যান্ট পরা ছেলেকে বিয়ে করেছে, তখন তোমার কেমন লাগে? আমি তো তোমাকে ছেড়ে ভালোই করেছি, অন্তত একটা জেদিমের হাত থেকে বাঁচলাম। ইমনের প্রতিটা কথা তুলির বুকে তীরের মতো বিঁধছিল। তুলি অপমানে নীল হয়ে যাচ্ছিল। ইমন থামলো না। সে আরো কয়েক পা এগিয়ে তুলির খুব কাছে এসে দাঁড়ালো। তার গলার স্বর তখনও বিষাক্ত বিদ্রুপ ঝরে পড়ছে। তুমি যত বড় চাকরি করো না কেন তুলি, তুমি আসলে একটা রিজেক্টেড মাল। যে মেয়েকে বিয়ের আসরে বর ফেলে চলে যায়, তার সমাজে কোনো দাম থাকে না। নীল হয়তো দয়া করে তোমাকে বিয়ে করেছে, কিন্তু সে তোমাকে কোনোদিন সম্মান দিবে না। সারা জীবন তুমি আমার দেওয়া ওই কলঙ্ক নিয়ে বেঁচে থাকবে। লোকে তোমাকে দেখলে আড়ালে হাসবে আর সমবেদনা দেখাবে। চুপ করো ইমন। আর একটা কথা বললে আমি থাপ্পড় মেরে তোমার দাঁত ফেলে দেব। তুমি কত নীচ হতে পারো আমি আজ আবার দেখতে পেলাম। তুমি আমাকে ছোট করছো। তুমি নিজেকে দেখো। তুমি একটা মানুষ নামের কলঙ্ক। আমার জীবন থেকে চিরতরে চলে যাও। তোমার মতো নোংরা মানুষের সাথে 1 সেকেন্ডও কথা বলাও পাপ। তুলি আর কথা না বাড়িয়ে নিজের কেবিনের ভেতরে ঢুকে দরজাটা আটকে দিল। সে সোফায় ধপ করে বসে পড়ে ডুকরে কেঁদে উঠল। ও ইমনের কথাগুলো তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। অফিসের সবাই হয়তো তাকে নিয়ে আড়ালে হাসাহাসি করছে। তুলির মনে হতে লাগলো তার সাজানো কেরিয়ার আর সম্মান সব আজ ধুলোয় মিশে গেছে। কাজ শুধু তুলি, এটা তো মাত্র শুরু। তোমাকে আমার পায়ের কাছে টেনে আনবো আমি। নীল তোমাকে বাঁচাতে পারবে না। আমি এই অফিসে এসেছি তোমাকে প্রতিদিন তিলে তিলে অপমানের বিষ খাওয়াতে। অফিস শেষে তুলি যখন বাসায় ফিরল, তার মুখটা একদম ফ্যাকাশে হয়েছিল। সে কারোর সাথে কোনো কথা না বলে সোজা নিজের ঘরে চলে গেল। নীলের মা কয়েকবার ডাকলেও সে সাড়া দিল না। নীল তখনও ইউনিভার্সিটি থেকে ফেরেনি। তুলি বিছানায় উপর হয়ে পড়ে রইল। তার মাথায় শুধু ইমনের ওই নিষ্ঠুর কথাগুলোই বাজছিল। তার মনে হলো সে আসলেও সবার কাছে একটা হাসির পাত্র হয়ে গেছে। নীল ইউনিভার্সিটি থেকে ফিরে আজ খুব ফুরফুরে মেজাজেই ছিল। আজও ওর ইচ্ছা ছিল তুলিকে কোনো একটা নতুন বাহানায় একটু খ্যাপাবে। শেষ বাজাতে বাজাতে ও ঘরে ঢুকলো। ও দেখলো তুলি এখনো অফিসের শাড়িটা না পাল্টেই বিছানায় উপর হয়ে শুয়ে আছে। নীল ভাবলো তুলি হয়তো আলসেমি করে একটু বিশ্রাম নিচ্ছে। তুলি অফিস থেকে এসেই একেবারে মরা মানুষের মতো পড়ে আছেন কেন? আজ কি অফিসে বেশি কাজ করতে হয়েছে নাকি ঝগড়া করার দম শেষ হয়ে গেল? ওঠেন, আমার খুব খিদে পেয়েছে। মাকে বলেন নাস্তা দিতে। নীল কয়েকবার কথা বললেও তুলি একদম চুপচাপ পড়ে থাকলো। ও কোনো উত্তর দিল না, এমনকি নড়াচড়াও করলো না। প্রতিদিন হলে এতক্ষণে তুলি বকাঝকা করতো অথবা কড়া কোনো জবাব দিত। তুলির এই পাথর হয়ে থাকাটা নীলের কাছে একদম স্বাভাবিক লাগলো না। নীল একটু অবাক হয়ে তুলির একদম পাশে গিয়ে বসলো। আরে আপনি কি আসলেও ঘুমাচ্ছেন নাকি? ওঠেন না, এত ঢং করেন না। এই যে শুনছেন, আপনার সাথে কথা বলছি তো। নীল ধীরে ধীরে তুলির কাঁধে হাত দিতেই তুলি চমকে উঠে এক ঝটকায় পেছনে ফিরে তাকালো। নীল দেখলো তুলির চোখের কাজল লেপটে গেছে, নাক মুখ কান্নায় লাল হয়ে আছে। নীলকে দেখেই তুলি তাড়াতাড়ি ওপাশ ফিরে নিজের চোখের পানি মুছতে শুরু করলো। নীলের বুকের ভেতরটা মুহূর্তে কেমন জানি করে উঠল। কিছু হয়নি নীল, তুই বাইরে যা তো। আমাকে একটু একা থাকতে দে। এমনিতেই মাথাটা খুব ধরেছে, তাই শুয়ে আছি। কোনো সমস্যা নেই, তুই যা। এই কি
কাঁদছেন কেন আপনি? কি হয়েছে? আপনার মতো রাগী মেয়ে কাঁদছে কেন? বাড়িতে কেউ কিছু বলেছে? এই মিথ্যে কথাগুলো অন্য কাউকে বলতে পারেন, আমাকে না। অফিসে কিছু হয়েছে? কেউ কি আপনাকে কিছু বলেছে? কোনো কলিগ কি আপনার সাথে খারাপ ব্যবহার করেছে? আপনার মুখ দেখে মনে হচ্ছে বড় কোনো ঝামেলা হয়েছে। সত্যি করে বলেন, কি হয়েছে? নীলের এই সহজভাবে জিজ্ঞাসা করা কথাগুলো তুলির বাদ ভেঙে দিল। এতক্ষণ সে নিজের ভেতরে অনেক কষ্ট চেপে বসেছিল। এবার সে আর নিজেকে সামলাতে পারল না। সে ডুকরে কেঁদে উঠল এবং কিছু না ভেবেই সামনে বসে থাকা নীলকে শক্ত করে জড়িয়ে ধরল। কেন সে নীলকে জড়িয়ে ধরল তা সে নিজেও জানে না, কিন্তু এই মুহূর্তে নীলের কাছে সে খুব শান্তি খুঁজে পেল। শান্ত হ তুলি, প্লিজ এভাবে কাঁদিস না। আমি তো আছি, সব খুলে বল আমাকে। কি হয়েছে তোর সাথে? কে কাঁদালো তোকে? তুলি কাঁদতে কাঁদতে ইমনের সাথে দেখা হওয়ার আর ইমনের সেই সব পচা কথাগুলো সব খুলে বলল। ইমন কিভাবে তাকে সবার সামনে অপমান করেছে, কিভাবে বিয়ে ভাঙার অপবাদ দিয়েছে, সব শুনে নীলের হাতের মুষ্টি আপনি শক্ত হয়ে গেল। নীলের রক্ত মাথায় চড়ে গেল। যে মেয়েটাকে সে নিজে ছাড়া আর কাউকে কষ্ট দিতে দেয় না, সেই মেয়েকে একটা বাইরের লোক এসে এত বড় কথা শুনিয়ে গেল। সরি নীল, আমি আসলে ইমোশনাল হয়ে পড়েছিলাম। আমি বুঝতে পারিনি আমি তোকে ওভাবে জড়িয়ে ধরেছি। আমি আসলে খুব ভেঙে পড়েছিলাম ইমনের কথাগুলো শুনে। তুই কিছু মনে করিস না? ঠিক আছে, আমি কিছু মনে করিনি। মানুষ বিপদে পড়লে কাছের মানুষকেই তো খোঁজে। এখন আর এক ফোঁটা চোখের জল ফেলবি না। শোন, তুই খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমরা এখন বাইরে যাব। আমি কোথাও যাব না নীল, আমার একদম ভালো লাগছে না। আমি এই মুখ নিয়ে বাইরে গিয়ে সবার সামনে হাসাহাসি করতে পারবো না। আমাকে ঘুমাতে দে। আমি তোকে জিজ্ঞেস করিনি, আমি তোকে হুকুম দিয়েছি। আর মাত্র 10 মিনিট সময় দিচ্ছি তোকে। ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে বের হবি। আমরা বাইরে গিয়ে ফুচকা খাবো। তোর মন ঠিক না হওয়া পর্যন্ত আমি তোকে ঘরে ফিরতে দিচ্ছি না। তাড়াতাড়ি যা। তুলি নীলের জেদের কাছে হার মেনে বাথরুমে ঢুকে গেল। তুলি ভেতরে যেতেই নীলের চেহারাটার হাসি কোথাও জানি উদায় হয়ে গেল। তুলি ভেতরে যেতে নীলের চেহারাটার হাসি কোথাও যেন উদাহ হয়ে গেল। ও দেয়ালের দিকে তাকিয়ে ইমনের কথা ভাবতে লাগলো। ইমনের এত বড় সাহস যে সে নীলের বউকে ছোট করার চেষ্টা করেছে। নীলের দু চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। ইমন, তোর দিন মনে হয় ঘনিয়ে এসেছে। তোর কলিজা তো কম না যে তুই আমার বউকে এত আজে বাজে কথা বলিস। আজ ওকে কাঁদিয়েছিস, এর প্রতিটি ফোঁটা চোখের পানির দাম তোকে দিতে হবে। তুই নীল চৌধুরীকে চিনিস না। তোর চাকরি আর তোর ইগো দুইটাই আমি কাল মাটির সাথে মিশিয়ে দেব। নীল নিজের রাগটা ভেতরে চেপে রেখে ড্রয়িং রুমে গিয়ে অপেক্ষা করতে লাগলো। ও মনে মনে ঠিক করেই ফেলল, ইমনের এই বিষাক্ত অপমান থেকে তুলিকে বের করে আনতেই হবে। আর ইমনকে এমন এক শিক্ষা দিতে হবে যা সে সারা জীবন মনে রাখবে। কিছুক্ষণ পর তুলি হালকা সেজে বাইরে এলো, যদিও তার চোখ দুটো এখনো একটু ফোলা ফোলা দেখাচ্ছিল। নীল তুলিকে নিয়ে তাদের এলাকার সবচেয়ে জনপ্রিয় ফুচকার দোকানে এলো। তুলি শুরুতে মুখ গোমড়া করে বসে থাকলেও নীল যেভাবে চটপটি আর ফুচকার অর্ডার দিচ্ছিল তা দেখে ওর খুব হাসি পাচ্ছিল। নীল সারাক্ষণ অদ্ভুত সব জোকস আর ফালতু কথা বলে তুলিকে হাসানোর চেষ্টা করে যাচ্ছিল। নীল চেয়েছিল যে কোনোভাবেই হোক তুলির মাথা থেকে ওই পচা ইমনের চিন্তাটা দূর করতে হবে। এই যে মহারানী, একদম চুপ করে থাকবেন না তো। এই নাও তোমার স্পেশাল দই ফুচকা। এতে একটু তেঁতুলের টক বেশি দিতে বলেছি, কারণ রাগ কমাতে টক খুব ভালো কাজ করে। খেয়ে দেখো তো কেমন হয়েছে। তুই কি ভেবেছিস ফুচকা খাওয়ালেই আমার মন ভালো হয়ে যাবে? আমি এখনো ওই ইমনের কথাগুলো ভুলতে পারছি না নীল। ও যেভাবে সবার সামনে আমাকে রিজেক্টেড বলল, সেটা মনে পড়লে আমার গা জ্বলে যাচ্ছে। আমি মনে হয় আর অফিসে যেতে পারবো না। হারে ধুর, ওই ফালতু লোকের জন্য তুমি অফিসে যাওয়া বন্ধ করবে কেন? তুমি তো তুলি চৌধুরী। তুমি বরং অফিসে গিয়ে এমন ভাবে কাজ করবে যেন ও তোমায় দেখে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। আর ফুচকাটা আগে মুখে দাও তো, দেখো একদম মন চাঙ্গা হয়ে যাবে। শোনো, আজ আমরা শুধু ফুচকা খাবো না, এরপর তোমার আইসক্রিম আর ঝালমুড়িও খেতে হবে।
নীল এরপর তুলিকে নিয়ে সারা শহর ঘুরতে লাগলো। সে তুলির প্রিয় চকলেট আর আইসক্রিমও কিনে দিল। রাস্তার ধারে ছোট ছোট দোকান থেকে তুলির পছন্দের কানের দুল আর চুড়ি বেছে বেছে কিনে দিল। নীল যে কতটা শ্রম দিচ্ছিল তুলিকে খুশি করতে সেটা তুলি বেশ বুঝতে পারছিল। নীলের মতো একটা খ্যাপাটে ছেলে যে এত যত্ন নিতে পারে সেটা তুলির কাছে একদম নতুন ছিল। নীল, অনেক হয়েছে, আর কত ঘোরাবি? আমি তো এখন বেশ ভালো ফিল করছি। তুই আমার জন্য আজ এত দৌড়াদৌড়ি করলি কেন বলতো? তুই তো আমার সাথে সারাক্ষণ ঝগড়া করিস, তাহলে আজ কেন এত ভালোবাসা দেখাচ্ছিস? ঝগড়া তো এক জায়গায়, আর কেউ তোমাকে কষ্ট দেবে সেটা তো সহ্য হবে না। তুমি আমার বউ, তোমাকে হাসানোর দায়িত্ব আমার। আর সত্যি বলতে তোমার ওই হাসি মুখটা দেখার জন্য আমি 10 কিলোমিটার দৌড়াতেও রাজি। এখন দেখো তো, ওই কানের দুলটা পরে তোমাকে একদম রাজকন্যার মতো লাগছে না? নীলের কথা শুনে তুলির আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল। নীলের এই পাগলামিগুলো দেখে তার মনে হচ্ছিল ইমনের মতো একটা আস্ত গাদার জন্য কান্নাকাটি করাটা আসলে সময়ের অপচয়। নীল যেভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তাকে হাসানোর জন্য বিভিন্ন রকম মুখভঙ্গি করছিল সেটা দেখে তুলির মনে মনে খুব মায়া লাগছিল। তুই আসলেও একটা পাগল নীল। তুই যে আমাকে হাসানোর জন্য কত কষ্ট করলি, এটার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ। সত্যি বলছি, আমার মনটা এখন অনেক হালকা হয়ে গেছে। ইমনের কথাগুলো এখন আর আমাকে ওভাবে বিচ্ছে না। তুই পাশে থাকলে মনে হয় আমি সব সহ্য করে নিতে পারবো। এই তো চাই, থ্যাঙ্কস দিতে হবে না। শুধু বাড়ি গিয়ে মাকে বলবি নাস্তা আমি একা খেয়েছি, কারণ মা আবার তোর মন খারাপ দেখলে আমাকে বকবে। এখন চলো, রাত হয়ে গেছে। আর শোনো তুলি, কাল অফিসে তুমি মাথা উঁচু করে ঢুকবে। আমি আছি তো, সব দেখে নেব। তুলি নীলের চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত ভরসা পেল। সে বুঝতে পারল নীল শুধু ওর স্বামী নয়, সে এখন ওর সবচেয়ে বড় সাপোর্টার। নীল যে আজও ওকে খুশি করার জন্য নিজের পকেটের সব টাকা শেষ করে দিচ্ছে আর এতটা পরিশ্রম করলো, তাতে তুলির মনে নীলের প্রতি একটা অন্যরকম ভালোবাসার জন্ম নিল। দুজনে হাসি মুখে বাইকে করে বাড়ির দিকে রওনা দিল। গত রাতের ঘোরাঘুরির পর তুলির মনটা বেশ ফুরফুরে ছিল। সকালে সে ফিটফাট হয়েই তৈরি হলো অফিসে যাওয়ার জন্য, কিন্তু বাড়ি থেকে বের হয়ে তুলির চক্ষু চড়ক গাছ। বাড়ির সামনে যেখানে প্রতিদিন তার গাড়িটা পার্ক করা থাকে সেখানে আজ কিছুই নেই। তুলি এদিক ওদিক খুঁজতে লাগলো আর ভাবলো ড্রাইভার বোধহয় গাড়ি নিয়ে কোথাও গেছে। ঠিক তখনই নীল বাইক নিয়ে স্টাইল করে তুলির সামনে এসে ব্রেক কষলো। এই নীল, আমার গাড়িটা কোথায় দেখেছিস? আর তুই সাত সকালে বাইক নিয়ে আমার সামনে এভাবে কেন দাঁড়িয়ে আছিস? সর সামনে থেকে, আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। আরে শান্ত হও মহারানী, তোমার গাড়ি আজ আসবে না, আমি পাঠিয়ে দিয়েছি। আজ থেকে তোমার অফিসে যাওয়া আর আসার দায়িত্ব আমার। আমি ইউনিভার্সিটিতে যাওয়ার পথে তোমাকে অফিসে ড্রপ করে দিয়ে যাব, আবার ফেরার সময় নিয়ে আসবো। এখন জলদি বাইকে ওঠো। তুই পাগল হয়েছিস? আমি তোর বাইকে চড়ে অফিসে যাব? লোকে দেখলে কি ভাববে? আর আমার গাড়ি পাঠানোর অধিকার তোকে কে দিয়েছে? আমি নিজের গাড়িতেই কমফোর্টেবল। একদম ফাজলামি করবি না নীল। চাবি কোথায় বল? চাবি আমার পকেটে। আর শোনো তুলি, তোমাকে একা অফিসে যেতে দিলে তুমি আবার ওই ইমনের কথা ভেবে মন খারাপ করবে। আমি থাকতে সেটা হতে দিচ্ছি না। ঝটপট বাইকে ওঠো, না হলে কিন্তু চ্যাংদোলা করে তুলে নেব। এমনিতেই দেরি হয়ে গেছে। তুলি প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু নীলের এই একগুয়ামির কাছে তার হার মানতেই হলো। সে গজগজ করতে করতে নীলের বাইকের পেছনে গিয়ে বসলো। নীল মনে মনে হাসলো, কারণ সে জানতো তুলিকে কিভাবে মানাতে হয়। বাইক স্টার্ট দিয়ে নীল মেইন রোডের দিকে এগিয়ে গেল, কিন্তু শহরের ট্রাফিক জ্যাম আর রাস্তার অবস্থা আজ মোটেও ভালো ছিল না। একটু শক্ত হয়ে বসো তুলি, রাস্তার অবস্থা খুব খারাপ আর ট্রাফিকও অনেক। তুমি ওভাবে আলগা হয়ে বসে থাকলে যে কোনো সময় পড়ে যেতে পারো। একটু সামনে এগিয়ে আসো। তুলি নীলের কথা কানে নিল না। সে একটু একটু দূরত্ব বজায় রেখেই বসেছিল, কিন্তু রাস্তা যখন উঁচু নিচু আর ভাঙা শুরু হলো তখন তুলির অবস্থা বেহাল। বাইক যখনই গর্তে পড়ছিল বা নীল ব্রেক ধরছিল, তুলির টাল সামলাতে না পেরে বারবার নীলের পিঠের উপরে ঢলে পড়ছিল। তুলি বারবার নিজেকে সামলানোর চেষ্টা করলেও পারছিল না। আমি কিন্তু আগেই বলেছিলাম শক্ত হয়ে বসতে, এখন তো বারবার আমার ঘাড়ের উপর পড়ছো। এরপর যদি পড়ে গিয়ে হাত পা ভেঙে ফেলো তবে কিন্তু আমাকেই ব্যান্ডেজ করতে হবে।
হঠাৎ করেই একটা দ্রুতগামী গাড়ি নীলের বাইকে ক্রস করতে চাইল। নীল দুর্ঘটনা এড়াতে খুব জোরে করা ব্রেক কষল। তুলে একদম অপ্রস্তুত ছিল। সে নিজেকে সামলাতে না পেরে দুই হাতে নীলকে শক্ত করে জড়িয়ে ধরল। তুলের বুকটা তখন ধপধপ করছিল ভয়ে, আর তার মাথাটা নীলের পিঠের সাথে একদম লেপ্টে ছিল। তুলি, তুমি কি ঠিক আছো? ভয় পেও না, আমি সামলে নিয়েছি। ওই গাড়িটা একদম হুট করে চলে এসেছিল। নীলকে জড়িয়ে ধরার সাথে সাথে দুজনের মধ্যে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। তুলি যখন বুঝতে পারল সে নীলকে কতটা শক্ত করে চাপটে ধরিয়ে আছে, তখন সে চট করে হাতটা সরিয়ে নিল। নীলেরও কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। এতক্ষণ তারা টুকটাক ঝগড়া আর কথাই বলছিল, কিন্তু এই মুহূর্তটার পর দুজনের মুখে যেন কুলুপ পড়ে গেল। রাস্তাটা একটু বেশি খারাপ আজ, আর কিছুক্ষণ অফিস চলে আসবে। সাবধানে চালা, আমি ঠিক আছি। বাকিটা পথ আর একটা কেউ শব্দ উচ্চারণ করলো না। তুলি আড়ষ্ট হয়ে বসে রইল, আর নীল খুব মনোযোগ দিয়ে বাইক চালাতে লাগলো। কিন্তু দুজনের মনের ভেতরেই এক অন্যরকম তোলপাড় শুরু হয়ে গেছে। নীল বুঝতে পারল তুলির স্পর্শ তাকে কতটা অস্থির করে তুলেছে, আর তুলি ভাবছিল নীলের উপরে তার এই অহেতুক নির্ভরতা কি ক্রমশ অন্য কোনো মন নিচ্ছে। অফিসের সামনে বাইক থামার পর তুলি খুব দ্রুতই নেমে গেল, এমনকি নীলের দিকে একবারও ফিরে তাকালো না। অফিসের সারা দিন ইমন অনেক চেষ্টা করেছে তুলিকে ছোট করার জন্য। কারোর কাজের বাহানায় বারবার তুলির ডেস্কে এসেছে আর বাজে বাজে ইঙ্গিত দিয়েছে, কিন্তু তুলি আজ একদম শক্ত ছিল। নীল যেভাবে তাকে সাহস দিয়েছে তাতে তুলি ইমনের কোনো কথাই কানে তোলেনি। অফিস ছুটির পর তুলি নিচে নেমে এসে দাঁড়ালো। নীল তাকে আগে মেসেজ করে জানিয়েছে যে সে আসছে। তুলি আগে কখনো কারোর জন্য এভাবে অপেক্ষা করেনি, কিন্তু আজ কেন জানি নীলের জন্য অপেক্ষা করতে তার বেশ ভালো লাগছে। তুলি, ওঠো, দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে মা অপেক্ষা করছেন। নীল বাইক নিয়ে একদম ইমনের সামনে এসে ব্রেক ধরল। নীলের চোখে মুখে এক অদ্ভুত গম্ভীর ভাব। ইমনের সামনে সে নিজেকে খুব শক্তভাবে তুলে ধরল। ইমন তখন নিজেকে অপমানিত বোধ করে নীলকে ছোট করার জন্য কথা বলতে শুরু করলো। এই যে ছোট ভাই, খুব তো হিরো সেজে বাইক চালাচ্ছ। জানো তো এই মেয়েটা আগে আমার পেছনে পেছনে ঘুরতো। আজ হয়তো পরিস্থিতির চাপে পড়ে তোমার সাথে আছে, কিন্তু ওর মনে এখনো আমার নাম লেখা। তুমি তো বাচ্চা মানুষ, বড়দের মাঝখানে না আসাই ভালো। নিজের ভালো চাস তো চুপ করে থাকি ইমন। আমার বউয়ের আশেপাশে যদি তোকে আর কোনোদিন দেখি, তবে তোকে একদম শেষ করে ফেলবো। তোর প্রজেক্টের টাকা নিয়ে কারচুপি আর আগের অফিসের কেলেঙ্কারির সব প্রমাণ আমার কাছে আছে। এক ইমেইলেই তোর চাকরি খতম হয়ে যাবে। এখন চোখের সামনে থেকে বিদায় হ। নীলের মুখে নিজের গোপন অপরাধের কথা শুনে ইমনের চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দ্রুত নিজের গাড়ি নিয়ে বসলো, তারপর পালিয়ে বাঁচল। তুলি এতক্ষণ নীলের সাহস দেখছিল। সে এবার ইমনের ফেলে যাওয়া পথের দিকে তাকিয়ে তেজ দেখিয়ে কথা বলতে শুরু করলো। ভালো নীল, তুই কি ভেবেছিস তোর থেকে আমার স্বামী অনেক গুণ ভালো? ইমন, আমি জীবনের কাছে এখন অনেক কৃতজ্ঞ যে নীলকে আমি স্বামী হিসেবে দিয়েছে। তোর মতো একটা কুলাঙ্গারকে আমার জীবন থেকে সরিয়ে নীলকে আমার পাশে দাঁড় করিয়েছে, এটাই আমার সবচেয়ে বড় পাওনা। এখন ভাবতে ঘৃণা হয় যে আমি তোকে একসময় ভালোবাসতাম। তুই একটা আস্ত আবর্জনা। হয়ে গেছে তোমার বলা, এবার বাইকে ওঠো। রোদের মধ্যে অনেক ভাষণ দিয়েছো। তুলি আর কোনো দেরি করলো না, নীলের বাইকের পিছনে উঠে বসলো। বাইক যখন চলতে শুরু করলো, তুলির মনে আর কোনো দ্বিধা বা সংকোচ থাকলো না। সে কেন জানি না নীলের খুব কাছাকাছি চলে এলো। সে দুই হাতে নীলকে শক্ত করে জড়িয়ে ধরলো এবং নীলের পিঠে মাথা রেখে বসে রইল। নীলও পুরো থতমত খেয়ে গেল। সে বাইক চালাতে চালাতে অবাক হয়ে ভাবলো, আজ সূর্য আসলে কোন দিকে উঠেছে। আরে তুলি, তুমি কি ঠিক আছো? এভাবে হঠাৎ জড়িয়ে ধরলে যে? রাস্তার মানুষ তো দেখছে। দেখুক মানুষ, যে আমাকে সম্মান দিতে জানে তার হাত ধরতে আমার কোনো লজ্জা নেই। তুই চুপচাপ বাইক চালা, আজ আমার খুব শান্তি লাগছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার কি শরীর খারাপ নাকি ইমনের উপর রাগ করে আমার উপর শোধ তুলছো? তুই সবসময় বেশি কথা বলিস নীল, চুপচাপ ড্রাইভ কর। আমি একটু চোখ বন্ধ করে থাকতে চাই। তোর এই চওড়া পিঠটা আজ কেন জানি খুব নিরাপদ মনে হচ্ছে।
নীল আর কোনো কথা বলল না, কিন্তু তার ঠোঁটের কোণে একটা জয়ের হাসি ফুটে উঠল। তুলির এই হঠাৎ বদলে যাওয়ার নির্দ্বিধায় তাকে জড়িয়ে ধরা নীলের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে। নীল বুঝতে পারল যে জেদ আর লড়াইয়ের বরফ অবশেষে গলতে শুরু করেছে। তুলি বুঝতে পেরেছে যে মেকি আভিজাত্যের চেয়ে নীলের এই বোকামি ভরা ভালোবাসাই তার জীবনের আসল সম্বল। তারা দুজনেই বিকেলের নরম আলোয় বাইকে করে বাড়ির দিকে এগিয়ে চলল, যেখানে আর কোনো তৃতীয় ব্যক্তির জায়গা নেই। রাতের শহরটা শান্ত হয়ে এসেছে। নীল আর তুলি বাড়ি ফেরার পর থেকে দুজনের মধ্যেই এক অদ্ভুত নীরবতা কাজ করছে। নীল ড্রয়িং রুমে বসে থাকলেও তার মাথায় বারবার বিকেলের ওই ঘটনাটা ঘুরপাক খাচ্ছিল। তুলি যেভাবে সবার সামনে তাকে নিজের স্বামী হিসাবে গর্ব করে পরিচয় দিল, আর বাইকে আসার সময় যেভাবে জড়িয়ে ধরল, সেটা নীলকে এক মুহূর্ত স্থির থাকতে দিচ্ছে না। নীল আর থাকতে না পেরে তুলির ঘরে গিয়ে ঢুকলো। তুলি তখন জানলার পাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল। তুমি কি ঘুমাওনি এখনো? একটা কথা জিজ্ঞেস করার জন্য এলাম। খুব ডিস্টার্ব করছি না তো তোমাকে? না নীল, এসো। ডিস্টার্ব করবে কেন? আমি আসলে কিছু একটা ভাবছিলাম। তুমি কিছু বলবে? বিকেলের ওই ব্যাপারটা নিয়ে খুব খটকা লাগছে আমার। মানে তুমি ইমনের সামনে অত বড় বড় কথা বললে, তারপর বাইকে ওভাবে আমাকে জড়িয়ে ধরলে। এসব কি শুধুই ইমনের সামনে নাটক করার জন্য, নাকি নিজেকে আড়াল করার জন্য আমাকে ঢাল হিসেবে ব্যবহার করলে? সত্যিটা বলো তো তুলি, আমার কাছে কিছু লুকিও না। নীলের প্রশ্নটা শুনে তুলি ধীরে ধীরে জানলার দিকে থেকে ঘুরে দাঁড়ালো। সে ধীর পায়ে নীলের একদম কাছে এসে দাঁড়ালো। তুলির চোখের দৃষ্টি আজ অন্যরকম। সেখানে সেই চিরচেনা রাগ বা জেদ নেই, বরং এক অদ্ভুত মায়া আর কান্না ভেজা আভা খেলা করছে। নীল তুলির চোখের দিকে তাকিয়ে যেন নিজের কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তুমি কি আসলেই ভাবো নীল আমি নাটক করছিলাম? তুমি কি জানো না তুলি চৌধুরী অভিনয় করতে পারে না? নীল, আমি তখন যা বলেছি সব নিজের মন থেকে বলেছি। ইমনকে ওভাবে বলাটা আমার ভেতরে জমে থাকা ঘৃণা ছিল। আমি তোমাকে আমার স্বামী বলাটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সত্যি। আমি বুঝতে পারিনি নীল, কিন্তু আজ যখন তুমি আমার সম্মানের জন্য ইমনের সামনে সিংহের মতো গর্জে উঠলে, তখন আমার সব ভুল ভেঙে গেছে। কিন্তু তুলি, আমি তো তোমার চেয়ে ছোট। তুমি তো আমাকে সারাক্ষণ বাচ্চা বলে খেপাও। আমি কি আসলেও তোমার স্বামী হওয়ার যোগ্য? তুমি তো কোনোদিন আমাকে পছন্দই করতে না। বয়স দিয়ে কি আর মানুষ চেনা যায় নীল? আমি যাকে ভালোবেসেছিলাম সে তো বয়সে বড় ছিল, কিন্তু সে কি তোমার মতো আমাকে আগলে রাখতে পেরেছে? তুমি আমার চেয়ে ছোট হতে পারো, কিন্তু তোমার মনটা অনেক বড়। আজ তুমি না থাকলে আমি হয়তো ইমনের কথায় আবার ভেঙে পড়তাম। তুমি আমাকে বাঁচিয়েছো নীল, তুমি আমাকে একটা নতুন পরিচয় দিয়েছো। আজ থেকে আর কোনো সংকোচ নেই নীল। তুমি শুধু আমার স্বামী নও, তুমি আমার সবচেয়ে বড় ভরসা। তুলির কথাগুলো নীলের হৃদয়ে যেন এক পজিটিভ ধাক্কা দিল। নীল দেখল তুলির চোখে পানি টলমল করছে। নীল কোনো কথা না বলে আলতো করে তুলির কপালে একটা চুমু খেলো। তুলি শিউরে উঠল, কিন্তু নিজেকে সরিয়ে নিল না, আর সে আবারও নীলের বুকে মাথা রাখলো। আজকের এই রাতটা যেন তাদের সব মান, অভিমান আর তিক্ততাকে এক নিমিষেই ধুয়ে মুছে সাফ করে দিল। আমি তোমাকে সারা জীবন এভাবে আগলে রাখবো তুলি। তুমি আমার উপর রাগ করো, ঝগড়া করো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কোনোদিন একা হয়ে যেও না। আমি তোমার সেই ছোট্ট সজলের বন্ধুই থাকবো, যে তোমাকে পাগলের মতো ভালোবাসতে জানে। আর কোনোদিন ঝগড়া করব না নীল। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি না, আমায় মাফ করে দিও। আজ থেকে আমি শুধু তোমার তুলি হয়ে থাকতে চাই। তুমি পাশে থাকলে আমার আর কিছুই লাগবে না। জানলার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে তাদের দুজনের উপরে পড়ল। আজ বাসর রাতের চেয়েও বেশি পবিত্র এক রাত কাটাচ্ছে তাদের। নীল আর তুলি দুজনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। কারোর মুখেই আর কোনো কথা নেই, কারণ আজ তাদের দুজনের নীরবতা আর চোখের জলই সব কথা বলে দিচ্ছে। দিনগুলো এখন আর আগের মতো ঝোড়ো হাওয়ার মতো কাটে না। নীল আর তুলির মধ্যে যে তিক্ততা ছিল তা ধীরে ধীরে মিষ্টি মধুর সম্পর্কে রূপ নিচ্ছে। তারা এখন একে অপরের ছোট ছোট অভ্যাসগুলো পছন্দ করতে শুরু করেছে। নীল এখন প্রায়ই প্রতিদিন তুলিকে অফিসে দিয়ে আসে, আর তুলিও এখন আর কোনো বাহানা না এনে করে নীলের বাইকে চড়ে বসে। তাদের এই বদলে যাওয়ার সম্পর্কটা বাড়ির বাইরে প্রভাব ফেলেছে। নীল যখন আজ ইউনিভার্সিটিতে গেল, তার চোখে মুখে এক অন্যরকম আনন্দ খেলা করছিল। কিরে নীল,
ইদানিং তোকে দেখে মনে হচ্ছে তুই 7 রাজার ধন পেয়ে গেছিস। কিছুদিন আগেও তো আমার বোনের নামে সারাক্ষণ আজে বাজে কথা বলতি, মুখটা কুমড়োর মতো করে রাখতি, আর এখন দেখছি তুই সারাক্ষণ দাঁত বের করে হাসছিস। কি ব্যাপার বলতো? আমার বোনের প্রেমে টেমে পড়লি নাকি? তোর বোনের প্রেমে তো আমি সেই প্রথম যেদিন তাকে দেখেছিলাম সেদিনই পড়েছিলাম রে সজল। এতদিন শুধু উপরে উপরে শত্রুতা করেছি, কিন্তু ভেতরে ভেতরে তো তোর বোনই ছিল আমার সব। নীলের মুখে এই একই কথা শুনে সজল পুরো থতমত খেয়ে গেল। সে কিছুক্ষণের জন্য কথা বলার শক্তি হারিয়ে ফেলল। সজল ভাবতেই পারেনি যে তার সবচাইতে কাছের বন্ধুটা তার বড় বোনকে আগে থেকেই ভালোবাসতো। সে অবিশ্বাসের দৃষ্টি নীলের দিকে তাকিয়ে রইল। মানে কি বলতে চাইছিস তুই নীল? তুই কি সিরিয়াস? তুই আমার বড় বোনকে আগে থেকে ভালোবাসতি, আর এতদিন আমি কিছুই জানি না? আমরা এত বড় বন্ধু, অথচ তুই আমাকে একবারও মুখ ফুটে কিছু বললি না। তুই কি আসলেও সত্য বলছিস নাকি আজও কোনো নতুন নাটক শুরু করলি? আরে বাবা, নাটক হবে কেন? একদম সত্যি বলছি। এমনি এমনি কি তোকে আমি এতদিন ধরে শালাবাবু বলে ডাকতাম। লোকে ভাবতো আমি তোকে খেপানোর জন্য শালাবাবু বলছি, কিন্তু আমি তো আসলে তোকে আমার হবু শালা মনে করেই ডাকতাম। তোকে আমি অনেকবার বলতে চেয়েছি, কিন্তু আমাদের বন্ধুত্বের শেষ হয়ে যাওয়ার ভয়ে কখনো সাহস করে উঠতে পারিনি। ভেবেছিলাম তুই যদি রাগ করিস বা আমাদের বন্ধুত্বটা যদি নষ্ট হয়ে যায়, তাই সবটা নিজের বুকেই চেপে রেখেছিলাম। তুই একটা আস্ত শয়তান নীল। আমি ভেবেছিলাম তুই হয়তো আপুকে সহ্যই করতে পারিস না, তাই বিয়েটা স্রেফ আমাদের পরিবারের সম্মান বাঁচাতে করেছিস। অথচ তুই তো দেখছি মনে মনে তলোয়ার নিয়ে বসেছিলি, কিন্তু আপুর সাথে তো তোর আদায় কাজ কলায় সম্পর্ক ছিল। তাহলে এখন হঠাৎ এত মাখো মাখো প্রেম আসছে কোত্থেকে? পরিস্থিতির চাপে পড়ে বিয়েটা হলেও আমার কাছে ওটা ছিল একটা সুযোগ। আমি জানতাম ঝগড়া করে হলেও ওকে নিজের কাছে রাখা যাবে। আর এখন তো দেখছিস তোর বোনও আমাকে একটু একটু করে বুঝতে শুরু করেছে। কাল তো নিজ থেকে আমাকে জড়িয়ে ধরে অনেক কথা বলল। বিশ্বাস কর সজল, আমি এখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সজল কিছুক্ষণ চুপ থেকে হঠাৎই হো হো করে হেসে উঠল। সে নীলের কাঁধে একটা জোরে থাপড় মারল। সজলের মনে একটা বড় পাথর যেন নেমে গেল। সে সব সময় দুশ্চিন্তা করত যে তার বোনের সাথে নীলের বনিবনা হবে কিনা, কিন্তু এখন নীলের কথা শুনে তার সব ভয় উধাও হয়ে গেছে। যাক বাবা, আমি তো ভয় পাচ্ছিলাম তোরা দুজন কবে একে অপরকে খুন করে ফেলবি। এখন দেখছি সব উল্টো। তুই যখন আমার আপুকে ছোটবেলা থেকেই পছন্দ করতিস, তবে তো আমি এখন তোকে ডাবল সম্মান দেব, কারণ তুই শুধু আমার বন্ধুই না, তুই এখন আমার সত্যিকারের বড় দুলা ভাই। তবে সাবধান, আপুকে যদি কোনোদিন কষ্ট দিস তবে কিন্তু এই শালাবাবুই তোর হাড়গোড় ভেঙে দেবে। সেই সুযোগ আর দেব না রে। অনেক সময় নষ্ট করেছি ঝগড়া করে, এখন শুধু ভালোবাসা হবে। তোর বোনের হাসি মুখটা ধরে রাখার দায়িত্ব এখন আমার। তুই শুধু আশীর্বাদ কর যেন আমাদের এই শান্তিটা চিরকাল থাকে। নীল আর সজল অনেকক্ষণ ধরে পুরোনো দিনের গল্প করলো। নীল অনেক কথা শেয়ার করলো যা সে এতদিন কারোর কাছেই বলেনি। এদিকে তুলি অফিসে কাজ করতে করতেই বারবার নীলের কথাই ভাবছে। সে ডেস্কে রাখা পানির বোতলটা খুলতে গিয়েও মুচকি হাসছিল। তাদের দুজনের মনের এই পরিবর্তনটাই যেন বসন্তের নতুন এক বার্তা নিয়ে এসেছে। আজকে সকাল থেকেই তুলির মনটা খুব আনসান করছিল। কেন জানি না নিজের বাবা মায়ের কথা খুব বেশি মনে পড়ছিল ওর। বিয়ের পর কদিন অনেক ঝামেলার উপর দিয়ে গেছে, তাই ঠিকমতো বাপের বাড়ি যাওয়া হয়নি ওর। নীল অফিসে যাওয়ার পর তুলি ওর শাশুড়ির কাছে গিয়ে অনুমতি চাইল। নীলের মা তো খুব খুশি হয়ে রাজিও হলেন। তুলি দেরি না করে একটা হালকা নীল রঙের শাড়ি পরে নিজের বাড়ির দিকে রওনা দিল। মা বাবা, তোমরা কেমন আছো? আমি হুট করে চলে এলাম, তোমাদের খুব মনে পড়ছিল। আরে তুলিমা, তুই হঠাৎ? শরীর ঠিক আছে তো? আয় আয়, ভেতরে আয়। জামাই আসেনি তোর সাথে? না মা, নীল ইউনিভার্সিটিতে গেছে, আমি একাই এলাম। বাবা কোথায়? এই তো মা, আমি এখানে। তোকে দেখে খুব ভালো লাগলো। বিয়ের পর তো ঠিক মতো তোকে কাছেই পেলাম না। সব ঝামেলা মিটেছে তো? বাবা, আমাকে মাফ করে দিও। আমি এমনের মতো একটা ফালতু ছেলেকে পছন্দ করে তোমাদের অনেক ছোট করেছি। আমার ভুলের জন্য সেদিন তোমাদের সবার মান সম্মান ধুলোয় মিশতে বসেছিল। আমি সত্যিই অনেক বড় অপরাধ করেছি বাবা। ধুর পাগলি, মা বাবা কি কখনো মেয়ের উপর রাগ করে থাকে? আমরা শুধু চেয়েছি তুই ভালো থাক। নীল তোকে যেভাবে আগলে রেখেছে আমরা ওর কাছে কৃতজ্ঞ।
তাই তো, জামে কি আগের মতোই আছে নাকি? তোদের ঝগড়াঝাটি একটু কমেছে? আমরা তো সারাক্ষণ চিন্তায় থাকি তোদের দুজনকে নিয়ে। আরে মা, তুমি এখনো নীলকে নিয়ে টেনশন করো? আমার বন্ধু কি খারাপ মানুষ নাকি? ও তো হীরের টুকরো। সম্পর্ক ঠিক হবে না মানে? এখন তো ওদের মধ্যে ভালোবাসা উপচে পড়ছে। সজল, তুই আবার শুরু করলি? তোর বন্ধু অনেক ভালো, আর তোর বোন হচ্ছে জগতের সবচেয়ে খারাপ মানুষ। এইটাই তো তুই বলতে চাস? সবসময় নীলের পক্ষ নিবি তুই? আরে আপু, তুই রাগ করছিস কেন? তুই তো আমার সোনা আপু, কিন্তু নীল আসলেই ভালো। কারণ সে তার এতদিনকার ভালোবাসার মানুষকে যে শেষ পর্যন্ত নিজের করে পেয়েছে, এটা ওর জন্য কত বড় পাওয়া তুই জানিস না? মানে কি সজল, তুই কি বলতে চাইছিস? এতদিনকার ভালোবাসা মানে? নীল আজ ইউনিভার্সিটিতে আমাকে সব বলে দিয়েছে আপু। ও তোকে সে ছোটবেলা থেকে পাগলের মতো ভালোবাসে। তুই যখন কলেজে পড়তিস তখন থেকে ও তোর উপর ক্রাশ খেয়ে বসে আছে। তোকে হারানোর ভয়ে আর আমাদের বন্ধুত্বের কথা ভেবে ও কোনোদিন বলতে পারেনি। নীল তোকে পাওয়ার জন্য সেদিন ওইভাবে বিয়ের মণ্ডপে নিজেকে বাজি ধরেছিল। বলিস কি সজল, নীল আমাদের তুলিকে আগে থেকেই পছন্দ করতো? এটা তো ও কোনোদিন আমাদের বুঝতে দেয়নি। ওমা, তার মানে জামাই তোকে আগে থেকেই ভালোবাসতো? আমি তো ভেবেছিলাম ও শুধু আমাদের মুখ রক্ষা করতে বিয়েটা করেছে। এখন তো শুনে আমার বুকটা হালকা হয়ে গেল। নীল ছেলেটা সত্যি অনেক চাপা আর ভালো। তুলি একদম পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। সে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের ঘরে চলে গেল। ঘরে গিয়ে সে চুপচাপ বিছানায় বসে রইল। তার বুকের ভেতরটা আজ কেন জানি খুব বেশি কাঁপছে। সে ভাবছে যে ছেলেটা তাকে এত বছর ধরে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেল, সে তাকে কত অপমাননা করেছে, অথচ নীল হাসি মুখে সব সহ্য করে গেছে। নীল, তুমি আসলে একটা পাগল। এত বছর ধরে এই কথাগুলো নিজের মনে চেপে রাখলে কি করে? আমি তোমাকে কতবার ছোট করেছি, কত কথা শুনিয়েছি। তুমি কি আসলেই আমাকে এত বেশি ভালোবাসো? তুলির আজ কেন জানি খুব বেশি খুশি লাগছে। যখন থেকে সে জেনেছিল নীল তাকে আগে থেকেই ভালোবাসতো, তখন থেকেই সে নীলের প্রতি তার টান অনেক বেড়ে গেছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনেই হাসছে। নীল ইউনিভার্সিটি থেকে ফেরার পথে তুলির জন্য প্রিয় কিছু চকলেট আর ফুল কিনে এনেছিল। সে ভেবেছিল আজ দুজনে মিলে সুন্দর একটা বিকেল কাটাবে, কিন্তু বাড়িতে পা রাখতেই তার মায়ের কাছ থেকে জানতে পারল যে তুলি তার বাবার বাড়ি চলে গেছে। নীল এটা শুনে বেশ অবাক হলো এবং তার মনের কোনায় একটু অভিমানও জমা হলো, কারণ তুলি যাওয়ার আগে তাকে একবারও জানানোর প্রয়োজন মনে করেনি। আম্মু, তুলি কি আমাকে একবারও ফোন করেনি? ও যে ওর বাবার বাড়ি গেল, আমাকে তো কিছুই বলল না। আমি ওর জন্য কত কিছু নিয়ে এলাম। ওরে ওরে না রে বাবা, ও খুব তাড়াহুড়ো করে গেল। বলল ওর বাবা মায়ের জন্য মনটা খুব খারাপ লাগছে। তুই রাগ করিস না, নিজের বাড়ি গেছে তো, কাল পরশুই চলে আসবে। নীল মুখে কিছু না বললেও তার মনটা খুব খারাপ হয়ে গেল। রাত যত বাড়তে লাগলো নীলের অস্থিরতা তত বাড়ল। তুলি ছাড়া এই বিশাল ঘরটা যেন তাকে গিলতে আসছিল। সে বারবার ফোনের দিকে তাকাচ্ছিল, কিন্তু জেদের কারণে তুলি কি ফোন করছিল না। ও ভাবছিল তুলি কি একবারও আমাকে মিস করছে না? ও কি জানে না ওকে ছাড়া আমার এক মুহূর্ত কাটে না? উফ, এই মেয়েটার এত অহংকার কেন? একবার বলে গেলে কি হতো? আমি কি ওকে বাধা দিতাম? না, আমি আর সহ্য করতে পারছি না। আমাকে এখনই ওর কাছে যেতে হবে। নীল আর নিজেকে ধরে রাখতে পারল না। ঘড়িতে তখন রাত 11টা বাজে। সে বাইক নিয়ে সোজা তুলির বাড়ির সামনে গিয়ে হাজির হলো। বাড়ির সব আলো নেভানো। নীল সজলকে ফোন দিল। সজল, আমি তোদের বাড়ির গেটের সামনে। তুই জলদি নিচে আয়, আমাকে ভেতরে ঢোকার ব্যবস্থা করে দে। আমি তোর বোনের সাথে দেখা করব। তুই কি পাগল হয়েছিস নীল? এখন যদি রাত কত বাজে দেখছিস? বাবা মা যদি জানতে পারে তবে তোকে আর আস্ত রাখবে না। আর তুই আপুর জন্য এত পাগল হয়ে গেলি কবে থেকে? ওসব কথা পরে হবে, তুই আগে দরজা খোল। আমি পাইপ দিয়ে বেয়ে বা জানালা দিয়ে ঢোকার চেষ্টা করব, নাকি তুই শান্তিতে দরজা খুলবি? আমি আজ তুলিকে না দেখে এক পাও নড়বো না। সজল নিরুপায় হয়ে চোরের মতো করে সদর দরজা খুলে নীলকে ভেতরে নিয়ে এলো। নীল পা টিপে টিপে তুলির ঘরের দিকে এগিয়ে গেল। এদিকে তুলি নিজের ঘরে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিল। সে একবার ফোন হাতে নিচ্ছে, আবার রেখে দিচ্ছে। তার মনে বারবার সজলের বলা কথাগুলো বাজছিল। নীল তাকে ভালোবাসে, এই চিন্তাটাই তাকে ঘুমোতে দিচ্ছে না। নীল কি এখনো রাগ করে আছে? আমি ওকে না বলে চলে এলাম বলে কি ও ফোন দিচ্ছে না, নাকি ও আসলে আমাকে এখন আর মনে করছে না? নীল, তুমি কি জানো আমি তোমার জন্য কতটা ছটফট করছি?
ঠিক সেই সময় তুলির দরজাটায় খটখট করে শব্দ শুনতে পেল। সে অবাক হয়ে অন্ধকার ঘরের দরজার দিকে তাকালো। দরজার লক খোলার শব্দ হতেই সে ভয় পেয়ে গেল। ঘরের আলো নেভানো থাকায় সে কিছুটা দেখতে পাচ্ছিল না। হঠাৎই একটি ছায়া তার দিকে এগিয়ে আসতে শুরু করলো। তুলি ভয়ে চিৎকার দিতে যাচ্ছিল, তখনই একজোড়া শক্ত হাত তার মুখ চেপে ধরল। চুপ, একদম চিৎকার করবে না। চিৎকার করলে তোমার বাবা মা এখনই চলে আসবে, তখন কিন্তু মান সম্মান সব যাবে। নীল, তুমি এই মাঝরাতে এখানে কিভাবে এলে? আর তুমি এভাবে চোরের মতো ঘরে কেন ঢুকেছো? আমার তো হার্ট ফেল হওয়ার অবস্থা। খুব তো আমাকে না জানিয়ে পালিয়ে এসেছো। কি ভেবেছিলে এখানে এসে আমার হাত থেকে বেঁচে যাবে? তা হচ্ছে না মহারানী। নীল চৌধুরীকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। তুমি আমাকে একবার বলার প্রয়োজন মনে করলে না যে তুমি চলে যাচ্ছ? আমার কতটা খারাপ লাগছিল সেটা একবারও কি ভেবে দেখেছো? আমি আসলে তাড়াহুড়ো করে চলে এসেছি। আমি ভেবেছিলাম তুমি ইউনিভার্সিটিতে বিজি আছো, তাই ডিস্টার্ব করতে চাইনি। কিন্তু তুমি সত্যি সত্যি আমার জন্য এত রাতে এখানে চলে আসবে এটা আমি কল্পনাও করতে পারিনি। কল্পনা করার দরকার নেই, সামনে দেখো। আমি তোমাকে ছাড়া এক রাতও থাকতে পারছি না তুলি। তুমি কি জানো না তুমি এখন আমার নিঃশ্বাস হয়ে গেছো? আর কোনোদিন আমাকে না বলে কোথাও যাবে না, মনে থাকবে? অন্ধকারের মধ্যেও তুলি দেখতে পেল নীলের চোখের সেই গভীর টান। তুলির মনে হলো সজল যা বলেছিল তা একদম সত্যি। নীল আসলেও তাকে পাগলের মতো ভালোবাসে। তুলি আর কোনো কথা বলল না। সে ধীর পায়ে নীলের দিকে এগিয়ে গেল। নীলের অভিমান মেশানো মুখটা দেখে তুলির হৃদয়ে এক নতুন শিহরণ বয়ে গেল। এই মাঝরাতে নীলের এই পাগলামি তুলিকে এক অন্যরকম ভালোবাসায় জগতে নিয়ে গেল। ঘরের আবছা অন্ধকারে নীল আর তুলি একে অপরের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। জানলার ফাঁক দিয়ে আসা নীলের অভিমান মেশানো মুখটা দেখে তুলির হৃদয়ে এক নতুন শিহরণ বয়ে গেল। এই মাঝরাতে নীলের এই পাগলামি তুলিকে এক অনন্য ভালোবাসার জগতে নিয়ে গেল। ঘরের আবছা অন্ধকারে নীল আর তুলি একে অপরের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। জানলার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় তুলি দেখল নীলের চোখে আজ কোনো রাগ নেই, আছে শুধু এক আকাশ ভালোবাসা আর অধিকার। তুলি অনুভব করলো যে ভালোবাসার জন্য সে এতদিন হাহাকার করছিল তা আসলে তার খুবই কাছে ছিল, শুধু সে চোখ মেলে দেখতে পায়নি। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? উত্তর দিচ্ছ না যে? আমাকে না বলে এখানে এসে খুব শান্তিতে ছিলে, তাই না? শান্তি কোথায় নীল? আমি তো প্রতিটা মুহূর্ত তোমার কথাই ভেবেছিলাম। নীল, সজল আমাকে সব বলেছে। তুমি নাকি আমাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসো, অথচ আমার সাথে সব সময় এমন ব্যবহার করতে যেন আমি তোমার জানের শত্রু। চাপা স্বভাব কেন তোমার? কি বলতাম? তুমি তখন বড়দের মতো গম্ভীর হয়ে থাকতে, বড় বড় ডিগ্রি নিচ্ছিলে, আর আমি ছিলাম সজলের বখাটে বন্ধু। ভয়ে বলিনি, পাছে তুমি যদি আমাকে চর মেরে বাড়ি থেকে বের করে দাও। কিন্তু আজ যখন তোমাকে আমার নিজের করে পেয়েছি তখন আর কোনো ভয় নেই। তুমি আসলেও একটা আস্ত পাগল নীল। আচ্ছা, আমাকে ওই দিন বিয়ে করলে কেন? স্রেফ দায়িত্বের জন্য, নাকি আমাকে পাওয়ার সুযোগ হাতছাড়া করতে চাওনি বলে? সত্যি বলবো, সেদিন আমার বুকটা ফেটে যাচ্ছিল যখন দেখলাম ওই ইমন তোমাকে একা ফেলে চলে গেছে। আমি সহ্য করতে পারছিলাম না যে কেউ তোমাকে কাঁদাবে, তাই ভাবলাম যদি মরতে হয় তবে তোমার পাশে থেকেই মরবো। তোমাকে পাওয়ার লোভ তো ছিলই, কিন্তু তার চেয়ে বড় ছিল তোমাকে রক্ষা করার জেদ। তুলির চোখে আবারও জল চলে এলো। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে নীলের বুকে মাথা রাখলো। নীল এবার আর সংকোচ করলো না। সে তুলিকে খুব মায়া দিয়ে জড়িয়ে ধরল। এই আলিঙ্গনে যেন হাজার বছরের ক্লান্তি আর দীর্ঘশ্বাস নিমিষেই হারিয়ে গেল। নীল, আমি তোমাকে অনেক জ্বালিয়েছি, অনেক বাজে কথা বলেছি, আমাকে ক্ষমা করে দিও। আমি আজ বুঝতে পারছি ইমনের মতো মেকি মানুষের চেয়ে তোমার এই সহজ সরল পাগলামি অনেক বেশি দামি। আমি কথা দিচ্ছি আজ থেকে আমি শুধু তোমার হয়ে থাকবো। আমিও কথা দিচ্ছি তুলি, আজ থেকে আর কোনোদিন তোমাকে কাঁদতে দেব না। ওই ইমন বা অন্য কেউ যদি তোমার দিকে বাঁকা চোখে তাকায় তবে নীল চৌধুরী তার চোখ তুলে নেবে। তুমি শুধু আমার সারা জীবনের জন্য। হঠাৎই দরজায় টোকা পড়ল। সজল বাইরে থেকে ফিস ফিস করে ডাকছে, এই নীল, অনেক তো প্রেম করলি, এবার ভাগ এখান থেকে। বাবা যদি জানতে পারে তবে আমাদের দুজনেরই কপাল পুড়বে। তাড়াতাড়ি গেট দিয়ে বেরিয়ে যায়। সজল শালাবাবু, তুই যে আমাদের রোম্যান্সে বাধা দিবি সেটা আমি জানতাম। ঠিক আছে, যাচ্ছি।
তুলি, কাল সকালেই আমি বাইক নিয়ে আসবো তোমাকে নিতে। তৈরি থেকো কিন্তু। আমি তোমার অপেক্ষায় থাকবো নীল, সাবধানে যেও। নীল তুলির কপালে আলতো করে ভালোবাসার ছোঁয়া দিয়ে জানলার দিকে পা বাড়ালো। তুলি দাঁড়িয়েই রইল একরাশ তৃপ্তি নিয়ে। বিচ্ছেদ আর অপমানের কালো মেঘ সরিয়ে তাদের জীবনে আজ নতুন এক ভোরের সূচনা হয়েছে। পরদিন সকালে নীল যখনই বাইক নিয়ে এলো, তুলি আর তার বাবা মা হাসি মুখে বিদায় দিলেন। নীলের বাইকের পিছনে বসে তুলি এবার আর দূরত্ব রাখল না। সে পরম নির্ভরতায় নীলের কাঁধে হাত রাখল। রাস্তার ধারে গাছপালা আর মানুষের ভিড়ে পেরিয়ে তাদের বাইক এগিয়ে চলল এক নতুন গন্তব্যের দিকে। ঝগড়া, জেদ আর অভিমানের চড়াই উতরাই পেরিয়ে নীল আর তুলি এখন এক সুখী দম্পতি। সজলের সেই বখাটে বন্ধু আজ বড় বোনের যোগ্য জীবনসঙ্গী হয়ে তার পাশে সারা জীবনের জন্য থেকে গেল। এভাবেই পূর্ণতা পেলেও এক অসম বয়সের কিন্তু খাঁটি প্রেমের গল্প। সকালের মিষ্টি রোদ মেখে নীল আর তুলি যখন বাইক করে বাড়ির গেটে এসে নামলো, দুজনের মুখেই এক উজ্জ্বল হাসির আভা। তুলি বেশ যত্ন করে তৈরি হয়ে এসেছে। আজ নীলকে দেখে মনে হচ্ছে সে যেন পুরো পৃথিবী জয় করে ফিরল। কিন্তু তারা বাড়িতে পা রাখতেই লিভিং রুমে নীলের বাবা আর মা দুজনকেই একেবারে হাতে নাতে ধরে ফেলল। তারা সোফায় বসে চা খাচ্ছিলেন আর খুব অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে রইলেন। এ কি নীল, তুই তো কাল রাতে নিজের ঘরে ছিলি না? আর তুলিমা, তুমি তো বললে বাপের বাড়ি গিয়ে 2-3 দিন থাকবে। তোমরা দুজন একসাথে কোত্থেকে আসছিস? নীল, তুই কখন ওখানে গেলি? আমাদের তো একবারও জানালি না। মানে আম্মু, আসলে হয়েছে কি, আমি তো জাস্ট সজল ফোন করলো তো তাই ভাবলাম একবার ঘুরে আসি। সজল অনেক জোরাজুরি করছিল তাই না করতে পারলাম না। আর রাতে রাস্তা একটু অন্ধকার ছিল তো তাই ওখানেই থেকে গেলাম। ও আচ্ছা, সজল ফোন করলো আর তুই অমনি মাঝরাতে সেখানে হাজির হয়ে গেলি। আমরাও তুলিকে দেখেছি খুব ভোরেই তোর সাথে চলে এলো। ব্যাপারখানা কি বলতো নীল? তোর মুখ দেখে তো অন্য কিছু মনে হচ্ছে। তুই কি আমাদের না বলে রাত ওইখানে চলে গিয়েছিলি? তুলি দেখলো শ্বশুর শাশুড়ি জোড়া থেকে বাঁচা এখন একদম অসম্ভব। সে লজ্জায় একদম লাল হয়ে যাচ্ছে। কাল রাতে নীলের ওইভাবে চোরের মতো ঘরে ঢোকা, আজ একসাথে ফিরে আসা, সব মিলিয়ে খুব অপ্রস্তুত বোধ করছে। নীলের বাবা মায়ের চোখের দিকে তাকানোর মতো সাহস তার এই মুহূর্তে একদমই নেই। সে সুযোগ বুঝে নীলের পাশ কাটিয়ে নিজের ঘরের দিকে হাঁটা দিল। মা বাবা, আসলে খুব রোদ তো, মাথাটা একটু ধরেছে আমার। আমি বরং ফ্রেশ হয়ে নেই। নীল তোমাদের সব বুঝিয়ে বলবে, আমি আসছি। তুলি এইরকম দৌড় সেখান থেকে পালিয়ে নিজের ঘরে চলে গেল। তুলি একরকম দৌড়ে সেখান থেকে পালিয়ে নিজের ঘরে চলে গেল। নীল বেচারা একা একা দাঁড়িয়ে রইল মা বাবার সামনে। সে একবার জানলার দিকে তাকাচ্ছে তো একবার মেঝের দিকে। সে বুঝতে পারছে না এখন কোনো অজুহাত দিলে সে পার পাবে। তার বাবা মা সে যে সবই ধরে ফেলেছে, যেটা তাদের চোখ দেখেই বোঝা যাচ্ছে। কি রে, কথা বলছিস না কেন? তুলি তো পালিয়ে গেল, তুই তো আর পালাতে পারবি না। বল, কাল রাতে ওই বাড়িতে গিয়ে কি কি কাণ্ড করেছিস? সজলের সাথে গল্প করেছিস নাকি বউকে আনতে চুপি চুপি চলে গিয়েছিলি? আমাদের তো একবার বললেও পারতিস। আম্মু, তুমি সবসময় বেশি বেশি ভাবো। আমি শুধু সজলের সাথে দেখা করতে গিয়েছিলাম আর তুলি শরীরটা একটু খারাপ লাগছিল বলে ও তাড়াতাড়ি চলে আসতে চাইলো। এর বেশি কিছু না। আমি এখন যাই, আমার ইউনিভার্সিটির ক্লাস আছে, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যা যা, ইউনিভার্সিটিতে যা। আমরা তো কিছুই বুঝি না। না, নীল চৌধুরী যে এখন অনেক বড় হয়ে গেছে আর নিজের বউয়ের জন্য মাঝরাতে ঘর ছাড়া হয় সেটা আমরা আগেই বুঝেছি। তুই যে বউ ছাড়া এক রাত থাকতে পারিস না সেটা কাল রাতেই প্রমাণ হয়ে গেছে। নীল আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে দ্রুত নিজের ঘরের দিকে চলে গেল। নীলের মা আর বাবা একে অপরের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠলেন। তারা মনে মনে খুব খুশি যে তাদের জেদি মেয়ে তুলি আর পাগলাটে ছেলে নীলের মধ্যে শেষ পর্যন্ত একটা দারুণ মিল হয়েছে। তাদের সংসারে এখন শুধু সুখের দিন। দেখলে গো, ছেলেটা আমার লজ্জা পেয়ে কেমন লাল হয়ে গেল। আমি তো ভেবেছিলাম ওরা সারা জীবন বুঝি শুধু মারামারি করে যাবে। এখন তো দেখছি একজন আরেকজনকে ছাড়া কিছুই বোঝে না। আরে নীলকে তো চেনো না, ও তলে তলে অনেক পটু। যাক, এখন আমরা নিশ্চিন্ত। ঘরটা আবার একটু হাসি খুশিতে ভরে উঠবে।
নীল আর তুলি দুজন দুজনকে পছন্দ করতে শুরু করেছে। এটাই আমাদের জন্য অনেক বড় শান্তি। ওদিকে ঘরের ভেতরে তুলি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গাল ছুঁয়ে দেখছে। সে ভাবছিল বিয়ের পরে আজই প্রথম সে নীলের বাড়িতে একদম নিজের অধিকার আর ভালোবাসা নিয়ে পা রেখেছে। লজ্জার আনন্দ মিশে সে এক নতুন জীবনের স্বাদ পাচ্ছে। নীল ঘরে ঢুকে তুলিকে ওভাবে হাসতে দেখে মুচকি হেসে তার সামনে এসে দাঁড়ালো। কি ব্যাপার মহারানী, আয়নার সামনে দাঁড়িয়ে অত কি হাসা হচ্ছে? মা আর বাবার সামনে তো আমাকে একা ফেলে পালিয়ে এলে, এখন কি হবে? আমি পালিয়ে আসবো না তো কি করব? তুমি যে এমন পাগলামি করে রাতে চলে যাবে সেটা কি আমি জানতাম? মা আর বাবা তো সব বুঝে ফেলেছে। এখন তো আমার খুব লজ্জা লাগছে। লজ্জা পাওয়ার কি আছে? আমি তো আমার নিজের বউকে আনতে গিয়েছিলাম। আর শোনো, এখন থেকে আমি যেখানে থাকবো তোমাকেও সেখানেই থাকতে হবে। আর কোনোদিন আমাকে না বলে বাপের বাড়ি যাবে না, মনে থাকবে? তুলি নীলের কথা শুনে আবারও হাসলো। সে বুঝতে পারল নীলের এই শাসন আর ভালোবাসাটাই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তারা দুজনে আজ নতুন করে একে অপরের আবিষ্কার করলো। নীল আর তুলির এই ছোট ছোট খুনসুটি আর ভালোবাসা দিয়েই শুরু হলো তাদের নিজেদের পথ চলা। নীল আর তুলির এই ছোট ছোট খুনসুটি আর ভালোবাসা দিয়েই শুরু হলো তাদের নতুন পথ চলা।